যে বর্জ্য পদার্থগুলোর তালিকা তৈরি করো, এগুলো তো আর বলবে না, ঠিক আছে। তাহলে একটা কোষের জড় পদার্থ থেকে এগুলো জানবেন। এবার আমরা মেইনলি পড়বো সজীব পদার্থ, এর ভেতরে কি কি আছে একটু দেখতে হবে। একটা কোষের ভেতরে যে সজীব অংশগুলো আছে বা সজীব পদার্থগুলো আছে সেটাকে আমরা প্রোটোপ্লাজম বলি। সজীব অংশটাকে কি বলা হয়? প্রোটোপ্লাজম। আচ্ছা বলেন তো, প্রোটোপ্লাজমের ভেতরে কি কোষ প্রাচীর পড়বে? কোষ প্রাচীর তো আমরা জড় পদার্থের মধ্যে অলরেডি পড়ে ফেলেছি, তাই না? তার মানে একটা কোষের ভেতরে এই কোষ প্রাচীরটা বাদ দিয়ে এর ভেতরে যে অংশটা আছে পুরোটাকেই কি বলতে পারি? পুরোটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজমের মনে রাখবেন তিনটা অংশ। প্রোটোপ্লাজমের তিনটা অংশ। কোষ প্রাচীরের নিচেই একটা পাতলা একটা ঝিল্লি থাকে, মাঝে মাঝে এরকম ভাঁজ থাকে, সেটাকে কি বলে? কোষ ঝিল্লি। তাহলে প্রোটোপ্লাজমের একটা অংশ হচ্ছে কোষ ঝিল্লি, আরেকটা অংশ হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা অংশ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি বলেন? প্রোটোপ্লাজম বড় নাকি সাইটোপ্লাজম বড়? প্রোটোপ্লাজমের তিনটা অংশের মধ্যে একটা মাত্র কি? সাইটোপ্লাজম। তার মানে প্রোটোপ্লাজম হতে হলে সাইটোপ্লাজম তো থাকবেই, সাথে কোষ ঝিল্লি থাকবে, আবার কি থাকবে? নিউক্লিয়াস। এই কোষ ঝিল্লি, তারপরে মনে করেন এটা নিউক্লিয়াস কোষের, এটা সহ আর বাদ বাকি যা আছে সব মিলেই প্রোটোপ্লাজম। আর যদি নিউক্লিয়াসকে বাদ দিই আর কোষ ঝিল্লিকে বাদ দিই, বাদ বাকি অংশটুকু কি? সাইটোপ্লাজম। মনে থাকবে? ওকে। এখন কোষ ঝিল্লি থেকে দুই একটা কথা ভালো মতো জানতে হবে। এই কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি বলেন? কোষ ঝিল্লি লিপোপ্রোটিন দিয়ে তৈরি। লিপোপ্রোটিন মানে কি? লিপো আসে লিপিড থেকে, আর প্রোটিন, তাহলে লিপিড আর প্রোটিনকে একত্রে কি বলবো? লিপিড আর প্রোটিনকে বলা হয় লিপোপ্রোটিন। তাহলে কোষ ঝিল্লি লিপোপ্রোটিন দিয়ে তৈরি। বলেন তো কোষ ঝিল্লি কয় স্তর বিশিষ্ট হয়? কোষ ঝিল্লিকে যদি একটু জুম করি, মনে করেন এইটাকে যদি একটু জুম করে দেখাই, আপনারা এইরকম দেখতে পান। এই যে ফ্লুইড মোজাইক মডেল পড়েছেন? তাহলে কোষ ঝিল্লির এরকম অনেক কয়েকটা মডেল আছে, সবচেয়ে গ্রহণযোগ্য মডেলের নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। এই কোষ ঝিল্লিটাকে জুম করলে এরকম দেখা যায়। এর চিত্র আপনারা ইন্টারমিডিয়েটে বারবার আঁকাইছেন সম্ভবত। এখন দেখেন, তাহলে কোষ ঝিল্লির কয় স্তর বিশিষ্ট? তাহলে দ্বিস্তরী, এটা একটু মনে রাখবেন। তারপরে বলেন, কোষ ঝিল্লির ভেতর দিয়ে কি সবকিছু পাস করে চলে যেতে পারে, নাকি কিছুই যেতে পারে না, নাকি কেউ যেতে পারে কেউ যেতে পারে না? কোষ ঝিল্লি হচ্ছে বৈষম্য ভেদ্য। বৈষম্য ভেদ্য মানে এর ভেতর দিয়ে পানি, খনিজ লবণ এগুলো খুব সহজেই যেতে পারে, কিন্তু কোষ ঝিল্লি দিয়ে যে নিউক্লিয়াস বের হয়ে যাবে এটা হবে না, ঠিক আছে। তার মানে কোষ ঝিল্লি সবাইকে যেতে দেয় না, এখানে বৈষম্য করে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে বৈষম্য ভেদ্য। বৈষম্য ভেদ্য। আরেকটা কথা মনে রাখবেন, স্থিতিস্থাপক, মানে রাবারের মতো, টেনে ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে যায়, স্থিতিস্থাপক। তাহলে কোষ ঝিল্লি থেকে চারটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি বললে আপনারা কি বলবেন? সেলুলোজ দিয়ে তৈরি। কিন্তু যদি বলে কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি, তখন কি বলবেন? লিপোপ্রোটিন। এখন আমি যদি বলি কার কোষ প্রাচীর লিপোপ্রোটিন দিয়ে তৈরি, আমি বলেছি কার কোষ প্রাচীর লিপোপ্রোটিন দিয়ে তৈরি? ওই যে ব্যাকটেরিয়ার, ব্যাকটেরিয়া যে লিপিড আর প্রোটিন আছে না, তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন দিয়ে তৈরি। আর কারো কোষ প্রাচীর লিপোপ্রোটিন দিয়ে তৈরি না, শুধুমাত্র কোষ ঝিল্লি সবার কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন, ঠিক আছে। তাহলে কোষ প্রাচীরের কথা বললে সেলুলোজ দিয়ে তৈরি, ছত্রাক বললে কি হবে? কাইটিন, আর ব্যাকটেরিয়া বললে লিপোপ্রোটিন বলতে পারেন, ঠিক আছে। লিপোপ্রোটিন সাথে কি থাকে? পলিস্যাকারাইড থাকে। আর কোষ ঝিল্লির ক্ষেত্রে লিপোপ্রোটিন। ওকে। এখন এই কোষ ঝিল্লির মাঝে মাঝে ভাঁজ আছে না, এই ভাঁজগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। তাহলে কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই, এটা বহু বচন। এক বচন একে আবার বলা হয় মাইক্রোভিলাস, ঠিক আছে। আবার এই কোষ ঝিল্লির কিছু কিছু ভাঁজ মাঝে মাঝে দেখা যায় যে কোষের ভেতরে একটু বেশি ঢুকে আসে, এটার আবার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে পিনোসাইটিক ফোস্কা। পিনোসাইটিক ফোস্কা।
তাহলে কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই। আর যদি বলে কোষ ঝিল্লির কোনো ভাঁজ যদি খুব বেশি ভেতরের দিকে চলে যায়, কোষ ঝিল্লির অভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে কি বলা হয়? পিনোসাইটিক ফোসকা। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এবার এই কোষ ঝিল্লি দেখতে কেমন হবে, কোষ ঝিল্লির গঠন কেমন হবে, এই সম্পর্কে আবার অনেকে অনেক রকম কি দিয়েছে? মডেল দিয়েছে। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল কোনটা? ফ্লুইড মোজাইক মডেল। এটা একটু মনে রাখবেন, কোষ ঝিল্লির গঠনের সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই নামটাই পরীক্ষায় আসবে। এখন ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে বিস্তারিত আপনারা তো ইন্টারমিডিয়েটে পড়েছেন, এখন শীটে যতটুকু আছে ততটুকু এখান থেকে পড়ে ফেলবেন। কিন্তু এটা মাথায় রাখেন যে কোষ ঝিল্লির গঠন সংক্রান্ত মডেলের নাম কি? এমসিকিউ এই টাইপের আসবে। ফ্লুইড মোজাইক মডেল এটাই সবচেয়ে গ্রহণযোগ্য। এছাড়া আরো মডেল আছে, যেমন একক পর্দা মতবাদ, তারপরে স্যান্ডউইচ মডেল। ঠিক আছে, কোষ ঝিল্লি সম্পর্কে সর্বপ্রথম একটা সুনির্দিষ্ট মডেল দিয়েছিল, ওই মডেলের নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। তাহলে আমি আরেকবার বলি, কোষ ঝিল্লি সম্পর্কিত সর্বপ্রথম মানে সবার আগে দিয়েছিল একটা সুনির্দিষ্ট মডেল, ওটার নাম কি ছিল? স্যান্ডউইচ। আর আমি যদি বলি কোষ ঝিল্লি সংক্রান্ত লেটেস্ট বা সবাই গ্রহণ করেছে বা আধুনিকতম মডেলের নাম কি? তখন ফ্লুইড। বুঝতে পেরেছেন? এগুলো একটু মনে রাখেন। তাহলে কোষ ঝিল্লি গেল, এরপরে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভেতরে কি আছে? এখানে তরল পদার্থ আছে। স্যান্ডউইচ আমি লিখে দিচ্ছি, স্যান্ডউইচ। স্যান্ডউইচ খান না আপনারা? ওই স্যান্ডউইচ মানে ওইটা দেখতে স্যান্ডউইচের মতো, উপরে নিচে দুইটা আবরণ থাকবে আর মাঝখানে কিছু কি দেওয়া থাকবে? সালাদ দেওয়া থাকবে। সালাদ দেওয়া থাকবে না, ওখানে প্রোটিন থাকবে। ঠিক আছে, তো যাই হোক, এই স্যান্ডউইচ মডেল এটা হচ্ছে সর্বপ্রথম, যদি সর্বপ্রথম সুনির্দিষ্ট এরকম কথা বলে তাহলে স্যান্ডউইচ। কিন্তু সবাই গ্রহণ করেছে কোনটা? ফ্লুইড। এটা হচ্ছে লেটেস্ট, আধুনিকতম। ওকে, এখন দেখেন এই যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমের ভেতরে তরল পদার্থ থাকে আর এর ভেতরে অনেক কিছু ভেসে থাকে। সাইটোপ্লাজমের যে তরল পদার্থ আছে সেটাকে বলা হয় সাইটোসল। সাইটোসল এটা স্বচ্ছ হয়। আর একটা বায়োলজিতে একটা শব্দ আছে হায়াল, মানে হচ্ছে স্বচ্ছ। হায়াল মানে কি বলেন তো? হায়াল মানে স্বচ্ছ, এটা একটু মনে রাখবেন। আবার যেমন আপনারা পড়েছেন যে হায়ালিন তরুণাস্থি বা স্বচ্ছ তরুণাস্থি সেকেন্ড পেপারে। ঠিক আছে, হায়াল শব্দের অর্থই কি? স্বচ্ছ। সাইটোসল যেহেতু দেখতে স্বচ্ছ তাই এর আরেকটা নাম হায়ালোপ্লাজম। সাইটোসলের আরেকটা নাম হায়ালোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের কয়টা অংশ? দুইটা। একটা হচ্ছে সাইটোসল বা হায়ালোপ্লাজম, এটা তরল অংশটা। আর এর ভেতরে যে এরকম দেখা যায়, এটা কি বলেন তো? কি এটা? কোষ গহ্বর। তারপরে এটা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দুই রকমের হয়, রাইবোজোম লেগে থাকলে অমসৃণ, না থাকলে মসৃণ। তারপরে বলেন তো এটা কি হবে? গোলজি বস্তু। তারপরে এইটা কি? মাইটোকন্ড্রিয়া। তারপরে এটা কি? প্লাস্টিড। ঠিক আছে, তারপরে আর কি আছে? প্রাণী কোষের ক্ষেত্রে এরকম দেখা যায়, এটা কি? সেন্ট্রিওল। ঠিক আছে, এরকম যা কিছু আছে সবগুলোই হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। শুধুমাত্র কোনটা বাদ দিয়ে বলেন তো? কারণ নিউক্লিয়াস তো সাইটোপ্লাজমের বাইরে আমরা পড়েছি, তাই না? সাইটোপ্লাজমের মধ্যে না, ওটা আলাদা। তাহলে সাইটোপ্লাজমের ভেতরে যে তরল অংশটা ছিল সেটার নাম কি? সাইটোসল বা হ্যালোপ্লাজম। এর ভেতরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো দুই টাইপের, এটা পরীক্ষায় আসে। কিছু কিছু অঙ্গাণুর বাইরে সুন্দর কি দেখতে পাবেন? আবরণ দেখতে পাবেন, ঝিল্লি আছে। আর কিছু কিছুর বাইরে, যেমন রাইবোজোম, এর বাইরে কি নাই? কোনো আবরণ নাই। তার মানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো দুই টাইপের, একটা হচ্ছে ঝিল্লিবিহীন আর একটা ঝিল্লিযুক্ত। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো দুই টাইপের, ঝিল্লিবিহীন আর ঝিল্লিযুক্ত।
ঝিল্লিবিহীন ঝিল্লিযুক্ত। এখন আপনি যদি যে কোনো একগুলা মনে রাখেন যে পরীক্ষায় আসবে নিচের কোনটি আবরণযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, নিচের কোনটি আবরণবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন আপনি যুক্তগুলো আবার বিহীনগুলো সবই মুখস্থ করলে আপনার জন্য চাপ হবে, আবার উল্টাপাল্টা হওয়ার চান্স থাকবে। এর জন্য আপনাকে যে কোনো একগুলা মুখস্থ করতে হবে। তো দেখা যায় যে আবরণবিহীন গুলার সংখ্যা একটু কম, আর আবরণযুক্ত গুলার সংখ্যা কি বেশি। তাহলে যেগুলো কম এগুলো মনে রাখেন, ওগুলো বাদ দিলে সবগুলোই কি হবে, আবরণ যুক্ত হবে। তাহলে ঝিল্লিবিহীন মনে রাখবেন মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সেন্ট্রোজোম আর রাইবোজোম, এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন। একটা সাইটোপ্লাজমের ভেতরে ঝিল্লিবিহীন অঙ্গাণু এগুলো, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোজোম আর রাইবোজোম। এগুলা বাদ দিয়ে যা কিছু আছে সবগুলা কি হবে, ঝিল্লিযুক্ত। তাহলে বলেন মাইটোকন্ড্রিয়া কি, প্লাস্টিড কি, কোষ গহ্বর কি, গোলজি বস্তু কি, লাইসোজোম কি, সবই ঝিল্লিযুক্ত। ঠিক আছে, শুধুমাত্র মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোজোম আর রাইবোজোম এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন। মনে থাকবে এই পাঁচটা নাম। পাঁচটার মধ্যে যদি একটা ভুলে যান তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে, কারণ আপনি তো ঝিল্লিযুক্ত গুলো পড়েননি। ঠিক আছে, এর জন্য এই পাঁচটাই মনে রাখতে হবে। পাঁচটাই এভাবে মনে রাখতে পারেন, প্রথম অক্ষরগুলো দিয়ে পড়বেন। মামাই সেরা, ঝিল্লিবিহীন মামাই সেরা, ঝিল্লিবিহীন মামাই সেরা। মাতে মাইক্রোটিউবিউল, মাতে আবার মাইটোকন্ড্রিয়া বলেন না, মাইক্রোটিউবিউল, আবার মাতে মাইক্রোফিলামেন্ট, ইতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেতে সেন্ট্রোজোম, আর রাতে কি হবে, রাইবোজোম। মনে থাকবে এবার? তাহলে মামাই সেরা দিয়েই পাঁচটা হয়ে যাচ্ছে, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোজোম, রাইবোজোম। এই মামাইকে আবার কি বলে জানেন, কোষ কঙ্কাল বলে। তাহলে কোষ কঙ্কাল কি কি নিয়ে গঠিত, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবার ঝিল্লিযুক্ত যে অঙ্গাণুগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তার আগে এখানে যে সেন্ট্রোজোম, রাইবোজোম আছে না, এখান থেকে দুইটা কথা মাথায় রাখতে হবে। এই সেন্ট্রোজোম প্রাণী কোষে পাওয়া যায় প্রধানত। সেন্ট্রোজোম সিলিয়া ফ্লাজেলা তৈরি করে, সিলিয়া ফ্লাজেলা তৈরি করে। সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে আর শুক্রাণুর লেজ গঠন করে। এই তিনটা কাজ মনে রাখবেন সেন্ট্রোজোমের। তাহলে এটা প্রাণী কোষে পাওয়া যায়, সিলিয়া ফ্লাজেলা তৈরি করে, কোষ বিভাজনে সাহায্য করে আর শুক্রাণুর লেজ গঠন করে। আর রাইবোজোম থেকে একটাই কথা মনে রাখবেন, এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে কোষের প্রোটিন তৈরি করে কে, প্রোটিন ফ্যাক্টরি মানে কি, প্রোটিন মানে কি, আমিষ। বাংলায় বলতে পারে যে আমিষ তৈরির কারখানা বলা হয় কাকে, রাইবোজোমকে। মনে থাকবে? রাইবোজোম কয় প্রকার বলেন তো? দুই প্রকার, একটা 70S আর একটা 80S। 70S রাইবোজোম তিনটা জায়গায় থাকে শুধুমাত্র, আর বাদ বাকি সব জায়গায় 80S থাকে। একটা হচ্ছে আদিকোষ, একটা ক্লোরোপ্লাস্ট, আদিকোষ, ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া। এই তিনটা জায়গায় 70S রাইবোজোম থাকে, এইটা মনে রাখবেন। আর বাদ বাকি সব জায়গায় কোনটা থাকবে, 80S। আদিকোষ, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এই তিন জায়গায় থাকবে 70S রাইবোজোম, বাদ বাকি সব জায়গায় কোনটা থাকবে, 80S। তাহলে রাইবোজোম থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বা আমিষ তৈরির কারখানা বলা হয় রাইবোজোমকে, এটা মনে রাখবেন। আরেকটা কথা এখান থেকে মনে রাখবেন, রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। সর্বজনীন অঙ্গাণু কেন বলা হয়, কে বলতে পারবেন?
এই সব জায়গাতে থাকে। আদি কোষ, প্রকৃত কোষ, দেহ কোষ, জনন কোষ, যত কোষ আছে, কোষ হলেই সেখানে কি থাকবে? রাইবোজোম থাকবে। আমরা জানি যে প্রাণী কোষে কি থাকে না? প্লাস্টিড থাকে না, বড় কোষ গহ্বর থাকে না, কোষ প্রাচীর থাকে না, মানে প্রাণী কোষে অনেক কিছুই থাকে না। আবার উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, এরকম পড়েছি না? কিন্তু এমন কোন কোষ দেখাতে পারবেন না যেখানে রাইবোজোম থাকে না। রাইবোজোম সব জায়গায় থাকে, তাই একে সর্বজনীন অঙ্গাণু বলে। ঠিক আছে? ওকে, এখন আমরা ঝিল্লিযুক্ত অঙ্গাণু গুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জানবো। হয়েছে লেখা? আদিকোষ, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া। এখন একটা কোষে ঝিল্লিযুক্ত অঙ্গাণু যেগুলো আছে, ওই সব কয়েকটা অঙ্গাণুর আমি নাম লিখি, একটু দেখেন। মাইটোকন্ড্রিয়া, তারপরে প্লাস্টিড, তারপরে লাইসোজোম। আপনারা সবগুলাই লিখেন না আগেই, কারণ এর ভেতরে আবার অনেকগুলা করে লিখবো আমি। হ্যাঁ, লাইসোজোম, তারপরে গোলজি বস্তু, তারপরে ইআর। ইআর মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর। পারঅক্সিজোম। মোটামুটি এই অঙ্গাণুগুলো সম্পর্কে একটু ভালো মতো পড়তে হবে। এখন দেখেন, মাইটোকন্ড্রিয়া থেকে আপনাদের যেটা জানতেই হবে, কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? তাহলে এখান থেকে প্রথম কথা হচ্ছে এটা পাওয়ার হাউস। পাওয়ার হাউস বা শক্তিঘর। তাহলে একটা কোষের কোথায় সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়? মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়া ছাড়া আর কোথাও শক্তি তৈরি হয়? শক্তি তৈরি হয় শ্বসনের মাধ্যমে না? শ্বসন কয় প্রকার? দুই প্রকার, একটা সবাত শ্বসন আর একটা কি? অবাত শ্বসন। সবাত শ্বসনের ধাপ কয়টা জানেন? চারটা ধাপ। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএসিসটি, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এগুলো 9-10-এও ছিল, ইন্টারমিডিয়েটেও ছিল। এর মধ্যে প্রথম ধাপ যেটা গ্লাইকোলাইসিস, এই ধাপটা কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমে ঘটে। আর বাদ বাকি ধাপগুলো কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ায় সবচেয়ে বেশি ধাপ ঘটে, তাই এখানে বেশি শক্তি তৈরি হয়। কিন্তু সাইটোপ্লাজমেও তো শক্তি তৈরি হয়, কারণ ওখানে কোন ধাপ ঘটে? গ্লাইকোলাইসিস। এগুলো আমরা 9 নম্বর অধ্যায়ে পড়বো সামনে। এখন দেখেন, তাহলে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়ায় আপনাদের নার্সিং এ কিছু কোশ্চেন আসে যে কোষীয় কোন অঙ্গাণুতে কৃষ্টি দেখা যায়, কোন অঙ্গাণুতে অক্সিজম দেখা যায়, এরকম টাইপের, কোন অঙ্গাণুতে ম্যাট্রিক্স দেখা যায়। ঠিক আছে? এই টাইপের কথা। তবে মাইটোকন্ড্রিয়া থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কথা মনে রাখবেন, এখানে কৃষ্টি থাকে, এখানে অক্সিজম থাকে। এই দুইটা কথা একটু বেশি মনে রাখবেন। তাহলে কৃষ্টি বা অক্সিজম ধারণ করে কে? মাইটোকন্ড্রিয়া। বলেন তো থাইলাকয়েড কোথায় থাকে? প্লাস্টিডে থাকে। মাইটোকন্ড্রিয়ায়। থাইলাকয়েড, গ্রানাম, স্ট্রোমা, এগুলা কোথায় থাকে? প্লাস্টিডে। ওগুলা ওখানে পড়বো। এখন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। এটাকে এখানে কি থাকে? কৃষ্টি বা অক্সিজম থাকে। এই দুইটা কথাই আপনাদের নার্সিং এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে তো অনেক কিছু আপনারা পড়েছেন। মাইটোকন্ড্রিয়ার অনেকগুলা কাজ আছে। এখন যদি পরীক্ষায় কোশ্চিন আসে যে সবাত শ্বসনের অধিকাংশ ধাপগুলো কোথায় সংঘটিত হয়, এখন আপনাকে এখানে একটু রিলেট করতে হবে। সবাত শ্বসন মানে এখানে শক্তি তৈরি হবে, তাহলে শক্তি তৈরির ধাপগুলা কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ায় হবে। একটু বুঝে শুনে পড়লে এগুলো পারবেন। ঠিক আছে? প্লাস্টিড থেকে আপনাকে মেইনলি জানতে হবে, বলেন প্লাস্টিড কয় প্রকার? প্লাস্টিড 3 প্রকার। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এখান থেকে একটু ভালো মতো জানতে হয়। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট 3 প্রকার। এখন আপনাকে জানতে হবে ক্লোরোপ্লাস্টের কালার কেমন? ক্লোরোপ্লাস্টের কালার হচ্ছে সবুজ। সবুজ কেন জানেন? ক্লোরোফিল থাকে তাই। তাহলে ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ, এটা থাকার কারণে কেমন হয়?
সবুজ হয়। ক্রোমোপ্লাস্টের কালার বিভিন্ন রকম হতে পারে, যেমন হতে পারে লাল, হতে পারে নীল, হতে পারে কমলা, হতে পারে হলুদ। এই চারটা কালারই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকে। তাহলে ক্রোমোপ্লাস্টের কালার অনেক রকম হতে পারে, লাল, নীল, কমলা, হলুদ। ক্রোমা মানে হচ্ছে রং, কি বলেন তো? আর প্লাস্ট আসে প্লাস্টিড থেকে, মানে রঙিন প্লাস্টিডকে কি বলা হয়? ক্রোমোপ্লাস্ট। কিন্তু রঙিনের মধ্যে কোন রংটা বাদ যাবে? সবুজ, কারণ সবুজ তো ছিল ক্লোরোপ্লাস্টে। ঠিক আছে। আর লিউকো বা লিউকোস মানে হচ্ছে বর্ণহীন, তাহলে বর্ণহীন প্লাস্টিডকে কি বলে? লিউকোপ্লাস্ট। এটা বর্ণহীন, এটা একটু মনে রাখেন। এখন ক্রোমোপ্লাস্ট যে লাল, কেন লাল? কি থাকে এর ভেতরে জানেন? ক্রোমোপ্লাস্ট যে লাল, লাল হওয়ার কারণ হচ্ছে এখানে থাকে ফাইকো এরিথ্রিন। এর রঞ্জক পদার্থের নাম ফাইকো এরিথ্রিন, মনে থাকবে? তাহলে ক্রোমোপ্লাস্ট লাল কেন? কারণ ফাইকো এরিথ্রিন থাকে, এটা একটা পিগমেন্ট বা রঞ্জক। এর নীল কারণ এখানে ফাইকোসায়ানিন থাকে, ফাইকোসায়ানিন থাকে। এ কমলা কারণ এখানে ক্যারোটিন থাকে। আর এর হলুদ কারণ এখানে জ্যান্থোফিল থাকে। তাহলে জ্যান্থো যেখানেই থাকবে সেটা কি হবে? হলুদ হবে। পরীক্ষায় এটাই বেশি আসে যে জ্যান্থোফিল কি বর্ণ দেয়? হলুদ বর্ণ। ক্যারোটিন, বলেন তো ক্যারোট মানে কি? গাজর। গাজরের কালার কেমন? কমলা। এভাবে মনে রাখেন, ক্যারোটিন, কমলা। তাহলে গাজরে কোন রঞ্জক থাকে? ক্যারোটিন থাকে, মনে থাকবে? ক্যারোট, ক্যারোটিন। ঠিক আছে। এখন বলেন, বায়োলজি পড়তে গেলে দেখবেন যে এরিথ্রো, এরিথ্রো শব্দের অর্থ হচ্ছে লাল। এরিথ্রো মানে কি? লাল। যেমন লোহিত রক্তকণিকার আরেকটা নাম কি ছিল? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট, সাইট মানে তো কোষ, আর এরিথ্রো মানে কি? লাল। তার মানে লাল কোষকে কি বলা হয়? লোহিত কণিকা। এরকম যেখানে এই এরিথ্রো, এরিথ্রি এরকম কিছু পাবেন সেটাই কি হবে? লাল হবে। তারপরে ফাইকোসায়ানিন, উচ্চারণ করেন ফাইকোসায়ানিন, ফাইকোসায়ানিন, সায়ানিন, নিন 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 করতে করতে নীল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এভাবে মনে রাখেন। তাহলে এরিথ্রো থাকলে লাল, সায়ানিন নিন থেকেই নীল, ক্যারোটিন, ক্যারোট মানে গাজর, কমলা এটাও কমলা, আর জ্যান্থোফিল এটা পরীক্ষায় আসবে, এটা তো মনে রাখতেই হবে, এটা কি? হলুদ। ঠিক আছে, ওকে। এখন এই ক্রোমোপ্লাস্টের কাজ কি? এই যে বিভিন্ন রকমের কালার, রঙিন দুনিয়ায় রঙিন জিনিসপত্র দেখেই কিন্তু সবাই আকৃষ্ট হয়। ঠিক আছে। তো এরা যেহেতু একটু রঙিন, এদের প্রতি কে আকৃষ্ট হবে? কীট পতঙ্গ আকৃষ্ট হবে। মানে যেসব উদ্ভিদে এই ক্রোমোপ্লাস্ট বা উদ্ভিদের যেসব অংশগুলোতে, বিশেষ করে ফুলে কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে, কারণ ফুলটাই রঙিন হয়। এর জন্য এগুলাতে কীট পতঙ্গ আকৃষ্ট হবে, পোকামাকড় একটা ফুল থেকে আরেকটা ফুলে যাবে, যেতে যেতে কি করবে? ওরা মধু খাবে, সাথে কি হবে? পরাগায়ন ঘটবে। ঠিক আছে, একটা ফুলের পরাগরেণু অন্য ফুলে নিয়ে যাবে। তার মানে এরা পরাগায়নে সাহায্য করে, ক্রোমোপ্লাস্ট। আবার দেখা যাচ্ছে যে ফল যখন পেকে যায় তখন হলুদ হয়ে যায় না? ফল পেকে গেলে হলুদ হয়ে যায়। মনে করেন ওই হলুদ ফলের দিকেই পাখিদের টার্গেট থাকে। আবার পাখিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওদের চোয়ালে দাঁত থাকে না, তাহলে পাখিদের কোনো দাঁত নাই, বুঝছেন? এখন পাখি যখন ফল খায়, ফলের ভেতরে যে বীজটা থাকে সেটা গিলে খেয়ে ফেলে, তার মানে বীজ তার পেটের ভেতরে চলে যায়। এখন মনে করেন ওই পাখিটা রাজশাহীতে ফল খাইছে, ফল খেয়ে নিজেকে খুব শক্তিশালী মনে করছে, একটু ট্যুর দিয়ে আসি। ঠিক আছে, ট্যুর দিতে চলে গেছে চাঁপাইনবাবগঞ্জ। যার পরে এই যে এত দূর গেল, যাওয়ার পরে খাবারটা পরিপাক হয়ে গেছে, দিয়ে ওখানে গিয়ে ওর চাপ জেগেছে মলত্যাগের, দিয়ে দেখা যাচ্ছে ওখানে একটা মলত্যাগ করে ফেললো। ওই যে বীজটা, এটা ও তো পুরাটাই খাইছিল, তাই না? আর বীজ ওর পেটের ভেতরে এর মধ্যে একবার ভেঙে গুড়ি গুড়ি হবে না, যেটা আমাদের মধ্যে হয়। ঠিক আছে, দিয়ে দেখা গেল যে ওখানে বীজটা ছড়িয়ে দিল, 10, 15, 20 বছর পর ওই অঞ্চলের বাচ্চা কাচ্চারা বা মানুষজন ওই গাছের ফল খেয়ে কি হবে? বড় হবে। তার মানে কি হচ্ছে? এই ফলের রাজশাহী থেকে চাঁপাই নবাবগঞ্জে কি হয়ে গেল? বিস্তার ঘটে গেল। ঠিক আছে, কেউ চাঁপাই নবাবগঞ্জের আছেন? আচ্ছা, আপনারা ছাড়া অন্য সবাই খাবে ওই ফল, মন খারাপ করেন না। তাহলে পরাগায়নে সাহায্য করবে আর ফল ও বীজের বিস্তার ঘটাবে। ফল ও বীজের বিস্তার, এই দুইটা কাজ মনে রাখবেন ক্রোমোপ্লাস্টের। তাহলে আমি যদি বলি উদ্ভিদের বংশবৃদ্ধিতে সাহায্য করে কোন প্লাস্টিড?
ক্রোমোপ্লাস্ট, কারণ এর মাধ্যমে তো পরাগায়ন হচ্ছে, ফল বীজের বিস্তার ঘটছে। আর ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের ভেতরে যেহেতু ক্লোরোফিল আছে, আপনারা জানেন সালোক সংশ্লেষণের জন্য 4টা উপকরণ লাগে, কার্বন ডাই অক্সাইড লাগে, পানি লাগে, সূর্যের আলো লাগে, আর কি লাগে? ক্লোরোফিল লাগে। তার মানে এই ক্লোরোফিল দিয়ে কি তৈরি করবে? সালোক সংশ্লেষণ করবে, আর সালোক সংশ্লেষণে শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে। তার মানে এর কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। এর জন্য এই ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়। রান্নাঘরে যেমন খাদ্য তৈরি করে, এইরকম ক্লোরোপ্লাস্টও কি করে? খাদ্য তৈরি করে। মনে থাকবে? লিউকোপ্লাস্ট বর্ণহীন, এ পরাগায়নও ঘটাতে পারে না, বংশবৃদ্ধিতেও হেল্প করে না, খাদ্যও তৈরি করে না। কি করে তাহলে? এই ক্লোরোপ্লাস্ট যে খাদ্যগুলো তৈরি করলো, সেই খাদ্যগুলো কি করবে? সঞ্চয় করবে। তাহলে লিউকোপ্লাস্টের কাজ খাদ্য সঞ্চয় করা। আচ্ছা বলেন তো, একটা উদ্ভিদে কয় ধরনের খাদ্য সঞ্চিত হয় জানেন? পড়েছেন কখনো? আজকেই পড়েছেন, একটু আগে পড়াইছি। উদ্ভিদ কোষের ভেতরে সঞ্চিত পদার্থ পড়াইছি না? কয় ধরনের খাদ্য সঞ্চিত হয়? 3 ধরনের। তাহলে খাদ্য সঞ্চয় কয় ধরনের করবে? 3 ধরনের। একটা হচ্ছে শর্করা, একটা আমিষ, আর একটা স্নেহ। এই খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে লিউকোপ্লাস্ট কয় প্রকার জানেন? 3 প্রকার। যারা শর্করা সঞ্চয় করে সেই লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট। আর যারা আমিষ সঞ্চয় করে তাদেরকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট। আর যারা স্নেহ সঞ্চয় করে তাদেরকে বলা হয় ইলায়োপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট, এগুলো একটু মনে রাখতে পারেন। তাহলে লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, এটাই বেশি গুরুত্বপূর্ণ। এখন কয় ধরনের খাদ্য সঞ্চিত হয়? শর্করা, আমিষ আর স্নেহ। শর্করা যারা সঞ্চয় করে তাদেরকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট, আমিষ সঞ্চয়কারী প্লাস্টিডকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট, আর স্নেহ সঞ্চয়কারী প্লাস্টিড হচ্ছে ইলায়োপ্লাস্ট। মনে থাকবে? ওকে। এই ক্লোরোপ্লাস্ট টপিক থেকে আপনাদের ভার্সিটি মেডিকেল অ্যাডমিশনে এক টাইপের কোশ্চেন খুব আসে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের আকৃতি সম্পর্কে। যদিও নার্সিং এ আসেনি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন আবার মেডিকেলের কোশ্চেনও ফলো করে, 2-4টা কোশ্চেন মাঝে মাঝে দেখা যায়। এর জন্য আপনাদের এখান থেকে আরেকটা টপিক জানতে হবে, ক্লোরোপ্লাস্টের কি বলেন তো? আকৃতি। মানে ক্লোরোপ্লাস্ট দেখতে কিসের মতো সেটা মনে রাখবেন। উন্নত শ্রেণীর কোষে ক্লোরোপ্লাস্ট দেখতে হচ্ছে লেন্সের মতো। উন্নত শ্রেণীর উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট দেখতে কিসের মতো? লেন্সের মতো। মানে যে চিত্রটা আপনারা আঁকান ক্লোরোপ্লাস্টের, ওটা লেন্সের মতো। কিন্তু নিম্ন শ্রেণীর কোষে, মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেগুলো আছে তাদের কোষে বিভিন্ন আকৃতির হয়। বিভিন্ন আকৃতি বলতে কি কি আকৃতি, এগুলো একটু জানতে হবে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে বিভিন্ন আকৃতির, এর মধ্যে হতে পারে পেয়ালা আকার, হতে পারে সর্পিল আকার, হতে পারে তারক আকার, হতে পারে গোলাকার, পেয়ালাকার, সর্পিলাকার, তারকাকার, গোলাকার। তারপরে আংটি আকৃতির হতে পারে, আংটি বা ফিতা আকৃতির। মোটামুটি এই আকৃতিগুলো মনে রাখতে হবে। এখন পেয়ালাকার ক্লোরোপ্লাস্ট দেখা যায় কোন উদ্ভিদের, এটাও লাগবে, ক্লামাইডোমোনাস। সর্পিলাকার দেখা যায় স্পাইরোগাইরা। তারকাকার দেখা যায় জিগনেমা। গোলাকার দেখা যায়, এগুলো খুব কঠিন লাগছে, কঠিন লাগলেও সহজ হয়ে যাবে, পিথোফোরা। আর আংটি আকৃতির দেখা যায় ইওলোথ্রিক্স। দেখবেন এগুলো এমনি মনে থাকবে আপনাদের, ঠিক আছে। আপনাদের এগুলো আর মুখস্থ করার দরকার নাই যে হাই এতগুলো আকৃতি, পেয়ালা, সর্পি, পেয়ালা আবার মনে রাখতে হবে ক্লামাইডোমোনাস, সর্পিলাকার, স্পাইরোগাইরা, এত কিছু মনে রাখার দরকার নাই। মনে রাখবেন শুধু ক্লোরোপ্লাস্টের আকৃতি কিসের মতো? লেন্সের মতো, ঠিক আছে। কিন্তু যদি কিছু স্পেসিফিক এরকম উদ্ভিদের নাম দেয়, এগুলো বিভিন্ন ধরনের শৈবাল, এরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ঠিক আছে। এটা একটা শৈবাল,
এটার ক্লোরোপ্লাস্ট কি আকৃতির? পেয়ালা। এটার ক্লোরোপ্লাস্ট কি আকৃতির? সর্পিলাকার। তো এগুলো কিভাবে মনে রাখবেন একটু দেখেন। পেয়ালা মানে কি? পেয়ালা মানে হচ্ছে কাপ। কাপে কি খাই? চা খাই। চা চা ভাব যদি শুরুতে থাকে, এই এলটা বাদ দেন, তাহলে কি আছে? চা আছে না? পেয়ালা আকৃতির পাওয়া যায় কোথায়? ক্লামাইডোমোনাস। এত বড় নাম মুখস্থ করার কোনো দরকার নাই। চা, ঠিক আছে? চা দেখতে পেলে পেয়ালা। দেখেন সর্পি লেখা আছে না? এই যে সপি, SPI, ঠিক আছে? মিল আছে না? সর্পিলাকার এটা। তারপরে গোলাকার, তারকাকার বলছে একটু পরে, ওটার কাহিনী আছে। গোলাকার বলি আগে। গোলাকার। এখন দেখেন লেখা আছে পৃথফোড়া। ফোড়া, মনে করেন আপনার পিঠে ফোড়া বের হয়েছে, হ্যাঁ, ফোড়া দেখতে তো গোল হয়, কোথাও ফোড়া বের হয়, তো মনে রাখবেন ফোড়া দেখতে যেমন গোল, এটাও গোল। পৃথফোড়া মানে পিঠে ফোড়া মনে রাখেন, ঠিক আছে? আংটি বা ফিতা আকৃতির, এটা ইওলোথ্রিক্স। এটা যখন আপনাদের ওই 5 নাম্বার অধ্যায় পড়াবো তখন এটা এমনি মুখস্থ থাকবে, কারণ এর জীবন কাহিনী সম্পর্কে একটু জানতে হবে। তাহলে ইওলোথ্রিক্স আংটি বা ফিতা আকৃতির। এখন আরেকটা মনে রাখবেন, জিগনেমা থেকে, তাই না? তো এটা একটু এখন যেটা পড়াবো জিগনেমা, এটা এমনি মনে থাকবে আপনাদের। দেখেন একটা কাহিনী শোনেন। এক ধরনের সামুদ্রিক মাছ আছে, স্টার ফিশ ধরেন। স্টার ফিশ মানে কি? তারা মাছ। এটা মনে করেন সমুদ্র, পুকুরের মতো লাগলেও এটা ধরেন সমুদ্র, হ্যাঁ? এটা সমুদ্রের উপরের দিকে আছে কি পানির স্তর, আর নিচের দিকে বালির স্তর আছে না? তো এখন যেটা হয় যে এর ভেতরে স্টার ফিশ বসবাস করে। এগুলো মনে করেন স্টার ফিশ এক একটা। তো যখন এদের প্রজনন ঋতু আসে, মাছদের বছরের বিশেষ কোনো সময় তাদের কি ঘটে? প্রজনন ঘটে। প্রজনন ঋতুতে যেটা হয়, যেটা পুরুষ মাছ, সে সুন্দরভাবে একটা বাড়ি তৈরি করবে, ঘর নির্মাণ করবে। মানুষ যেমন ছেলেরা বিয়ে করার সময় আগে ঘর বাড়ি না থাকলে ভালো মতো তৈরি করার চেষ্টা করে, আমাদের আলটিমেট উদ্দেশ্যই তো এটা, তাই না? ভালো মতো পড়াশোনা করব, এই চান্স টান্স পাবো, দিয়ে ভালো দেখে একটা বিয়ে করব। যাই হোক, এখন দেখেন ওই কি করবে জানেন? এই যে সমুদ্রের যেটা বালির স্তর আছে, সেখানে একটা ঘর বানাবে, গর্ত করবে, এমন একটা ঘর বানাবে যে এই ঘরের 2টা দরজা থাকবে। দেখতে পাচ্ছেন সবাই? এই ঘরটা বানাবে, এই যে এটাই ঘর, এইটাই তার ঘর। এখন দেখেন, দিয়ে এই পুরুষ মাছ কি করবে? ঘরের এই দরজাতে দাঁড়িয়ে থাকবে। মানে এদের তো প্রজনন ঘটাতে হবে, প্রজননের জন্য তো স্ত্রী মাছকেও তার কাছে আসতে হবে। তো আসতে হলে তো আকৃষ্ট করতে হবে, এমনি এমনি তো আর আসবে না। মানে আপনাকে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি হোক বা দেখা যাচ্ছে ফ্যাশন হোক, যে কোনো কিছু করে স্ত্রীদেরকে আপনাদের প্রতি আকৃষ্ট করতে হবে, তাছাড়া আসবে না। এখন দেখেন আপনাদের ক্ষেত্রে আসার ক্ষেত্রে, বিয়ে করার ক্ষেত্রে ইয়ে হচ্ছে আপনাদের ক্যারিয়ার করতে হবে, ভালো কিছু করতে হবে, তাহলে অনেক আসবে। এখন দেখেন এটা হচ্ছে একটা পুরুষ মাছ, এ দাঁড়িয়ে থেকে এদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে। তো এরা কি করবে? এরা দাঁড়িয়ে থেকে ডান্স শুরু করে দেবে। এটার নাম হচ্ছে জিগ জ্যাগ। জিগ জ্যাগ নৃত্য প্রদর্শন করবে, হ্যাঁ, এর ডান্স দেখে। এখন মনে করেন আপনি এখান থেকে কোচিং থেকে ছুটি হলো, বের হলো, রাস্তায় দেখছেন যে একপাশে একটা মানুষ নাচানাচি করছে। দেখবেন যে আমরা বাঙালিরা কি করি? ঘিরে নিব ওকে চারিদিক দিয়ে, 2, 4, 5 টাকা 10 টাকা যা পারবো দিব, কিন্তু একটা মজা পাওয়া যাবে। তো এইরকম ডান্স করবে, ডান্স দেখে এ বলবে ওয়াও, দিয়ে দেখে হচ্ছে আকৃষ্ট হয়ে চলে আসবে এর কাছে। দিয়ে এখন এই স্ত্রী মাছকে নিয়ে দেখা যাচ্ছে পুরুষ মাছটা ভেতরে যাবে, যাওয়ার পরে কিচ্ছু করবে না, বিশ্বাস করেন, এ খুব ভালো, কিচ্ছু করবে না, শুধুমাত্র স্ত্রী মাছকে উদ্দীপ্ত করবে। উদ্দীপ্ত করবে বলতে ডিম পাড়ার জন্য। একটা কথা সবসময় মাথায় রাখবেন, মাছের ক্ষেত্রে, যারা জলে বাস করে তাদের ক্ষেত্রে
শুধুমাত্র হাঙর বাদ দিয়ে বাদ বাকি সবার বহিনিষেক ঘটে। বহিনিষেক মানে একটা পুরুষ আর স্ত্রী কখনো কাছাকাছি আসে না, মানে কাছাকাছি বলতে একজন আরেকজনের সাথে মিলন ঘটায় না, কাছাকাছি আসবে, এটা স্ত্রী মাছ এদিকে যাচ্ছে, পুরুষ মাছ ওকে ফলো করবে, এভাবে দূরত্ব একটা থাকবেই। তখন এই স্ত্রী মাছ উদ্দীপ্ত হয়ে ডিম পারবে, আর ওই ডিমের উপরে পুরুষ মাছ কি করবে, শুক্রাণু ছাড়বে। মানে শুক্রাণু ডিম্বাণুর মিলন কিন্তু কারো দেহের ভেতরে ঘটবে না, বাইরে পানির ভেতরে ঘটবে, এটাকে বলা হয় বহিনিষেক। আর যদি দেহের ভেতরে ঘটে তাহলে কি হবে, অন্তনিষেক। তাহলে এই স্ত্রী মাছকে উদ্দীপ্ত করবে ডিম পাড়ার জন্য, ডিম পারবে, ওই ডিমের উপরে কি করবে, শুক্রাণু ছাড়বে, দিয়ে এখানে কি হবে, নিষেক ঘটবে। সবারই বহিনিষেক ঘটে, হাঙর বাদ দিয়ে। 9-10 এর বইতে পড়েছেন আপনারা, ঠিক আছে। ওকে, ওয়েট, এখন দেখেন, কথা বলেন না। দিয়ে দেখা গেল যে এবার এই রাস্তা দিয়ে তো স্ত্রী মাছকে নিয়ে আসছিল, কিন্তু বের করবে এই পাশ দিয়ে, যাও তুমি। এই পুরুষ মাছ আবার কি করবে জানেন, আবার এখানে আসবে, আসার পরে আবার এই নাচানাচি করবে, দিয়ে আরেকটা নতুন কোন স্ত্রী মাছকে দেখা যাচ্ছে আকৃষ্ট করার চেষ্টা করবে, মানে দুশ্চরিত্রের পুরুষ মাছ এটা। এইভাবে দেখা যাচ্ছে যে এদের কি করতে থাকবে। তাহলে বলেন, স্টার ফিশ, স্টার ফিশ মানে বাংলায় কি, তারা মাছ। তারা মাছের নাচের নাম কি, তার মানে এটাও পরীক্ষায় আসতে পারে আপনাদের শেষের দিকের অধ্যায় থেকে। হ্যাঁ, তারা মাছের নাচের নাম হচ্ছে, ডান্সের নাম হচ্ছে জিগজ্যাগ। তার মানে তারা মাছের সাথে জিগজ্যাগ এই নামটা যদি মনে রাখেন, তাহলে তারা কাকের সাথে এই জিগ নেমাওটা মনে রাখবেন, ঠিক আছে। তাহলে তারও কাকার তারা থাকলেই জিগ, এরকম একটু মাথায় নিয়ে আসবেন, ঠিক আছে। ওকে, তাহলে পেয়ালা আকৃতি চা খুঁজবেন, সর্পিলাকার সপি খুঁজবেন, পিথো ফোড়া, ফোড়ার মতো গোল খুঁজবেন, ইয়েলো থ্রিক্স আংটির মতো, ঠিক আছে। আর তারকাকার তারা থাকলেই তো ওই তারা মাছের কথা মাথায় আনবেন, দিয়ে ওর ডান্সের নাম মাথায় আনবেন, ওর সাথে জিগ, জিগ নেওয়া। তাহলে প্লাস্টিক শেষ আমাদের পড়া। হ্যাঁ, এগুলো একটু মনে রাখেন তাহলে হবে। এরপরে আমাদের লাইসোজোম সম্পর্কে একটু জানতে হবে। একটা কোষের ভেতরে যদি জীবাণু প্রবেশ করে বাইরে থেকে, তাহলে সেটা ধ্বংস করে হচ্ছে লাইসোজোম। লাইসোজোম তাহলে কোষের জীবাণু ধ্বংস করে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এখান থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। এটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল স্কোয়াড বলা হয়। মানে একটা কোষের ভেতরে মনে করেন এটা হচ্ছে কি একটা কোষ, এর ভেতরে এটা লাইসোজোম, এই লাইসোজোমের ভেতরে কিছু এনজাইম থাকে, 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম। এগুলো একটা আবরণ দ্বারা ঘেরা থাকে। যদি কোনো কারণে খাদ্যের অভাবে হতে পারে, অক্সিজেনের অভাবে হতে পারে, কোনো কারণে যদি এই প্রাচীরটা ফেটে যায়, এই হাইড্রোলাইটিক এনজাইম গুলো এসে কোষের যে নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, অন্যান্য যা কিছু আছে সবগুলোকে কি করবে, নষ্ট করে দেবে। নষ্ট করে দিলে কি এই শেষ পর্যন্ত থাকবে, ও শেষ হয়ে যাবে। সুইসাইডাল স্কোয়াড মানে বাংলায় কি বলেন তো, আত্মঘাতী থলিকা। এই আত্মঘাতী মানে কি, এই যে আগে শুনতাম যখন ছোট ছিলাম, আগে বিটিভি দেখতাম, ঠিক আছে, মাঝে মাঝে দুপুর 2টা, সকাল 8টা, রাত 8টায় খবর হতো। প্রথম খবরগুলো হতো কিসের, দেশের খবর, ঠিক আছে। প্রথমে শিরোনাম, এবারে বিস্তারিত, বিস্তারিতর ভেতরে প্রথমে হচ্ছে দেশ ও জনপদের খবর দেখা যাচ্ছে। হ্যাঁ, দেশের খবর, দেশের খবর বলার পরে শেষে বলবে, দ্বিতীয়তে বলবে এবারে আন্তর্জাতিক, তারপরে কি বলবে, খেলাধুলা, ঠিক আছে। তো এই মাঝখানে যে আন্তর্জাতিক আছে, আন্তর্জাতিক বলার মাত্রই বলা শুরু করে দিবে এক আত্মঘাতী বোমা হামলায় সিরিয়ায় অন্তত 50 জন নিহত, এরকম টাইপের, ঠিক আছে। তার মানে এই যে আত্মঘাতী বোমা হামলা, এইসব কথাগুলো শুনেছেন। আত্মঘাতী মানে হচ্ছে এরকম যে মনে করেন যে আপনারা এখানে আছেন, সবাই বসে আছেন, এখন আপনাদের উপরে কারো রাগ আছে, আপনাদেরকে ধ্বংস করে দিতে হবে। এটা কোনো জনসভাতে হয় সাধারণত। এখন দেখা যাচ্ছে ধ্বংস করার জন্য এমন একটা লোককে ওরা খুঁজবে যার নিজের জীবনের কোনো মূল্য নাই। দেখা যাচ্ছে একটা মানুষ এইডস হয়েছে, ও কিছুদিন পরে মারা যাবে, বা ক্যান্সার হয়েছে কয়েকদিন পর মারা যাবে, এরকম টাইপের লোক ওরা খুঁজে। খোঁজার পরে কি করে, ওদেরকে বলে যে তোমাকে 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকা, হ্যাঁ এত টাকা দিব, এই টাকা তোমার বউ বাচ্চা যারা আছে ওরা সারা জীবন ভালো মতো থাকবে, ওদের ভবিষ্যৎ উজ্জ্বল, আর তুমি তো কয়েকদিন পর মারা যাবাই, তো তুমি একটু আমাদেরকে হেল্প করো।
দিয়ে দেখা যাচ্ছে তার বডির ভেতরে একটা বোমা দিয়ে দিল যে তুমি মারা যাবা, সাথে তোমাকে কি করতে হবে, ওখানে একটা মিটিং হচ্ছে, ওই মিটিং এর একবারে মাঝখানে গিয়ে তুমি বসবা, ঠিক আছে, বা যাকে মারার উদ্দেশ্য থাকবে, যদি আমাকে মারার উদ্দেশ্য থাকে তাহলে সামনে বসবা, ঠিক আছে, এরকম দিয়ে দেখা যাচ্ছে যে এই একটা নির্দিষ্ট টাইম পরে এই বোমাটা ব্লাস্ট হবে। ও দেখা যাচ্ছে অনেক সময় রাজি হয়ে যেতে পারে, ঠিক আছে, কারণ ও তো মারা যাবে, ও নিজেও জানে, ওর বাচ্চা কাচ্চার জন্য একটু কিছু রেখে যাওয়ার জন্য এরকম করবে। দিয়ে দেখা যাচ্ছে ওখানে সে বসে আছে, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে বোমাটা ব্লাস্ট হয়ে গেল, আমরা সবাই ব্লাস্ট হয়ে গেলাম, ও কি বেঁচে থাকবে? ও ব্লাস্ট হয়ে যাবে, মানে ও নিজেও মরবে আমাদেরকেও মারবে, এটাই হচ্ছে আত্মঘাতী, ঠিক আছে, মানে নিজেকে মারবে। আত্মঘাতী আর আত্মহত্যা কিন্তু একটু আলাদা। আত্মহত্যা মানে ও শুধু একাই মরবে, আমাদেরকে মারবে না, আর আত্মঘাতী মানে ও মরবে, সবাইকে ঘায়েল করে দেবে, এটা হচ্ছে আত্মঘাতী। এই সুইসাইডাল স্কোয়াড বলা হয়, একে আবার কোষের পাকস্থলী বলা হয়, কোষের পাকস্থলী বলা হয়। এর কিছু কাজ হচ্ছে অটোফ্যাগি। অটো মানে নিজেকেই, কোনো কিছু অটোমেটিক চললে বলে না অটো হয়ে গেছে, তো অটো মানে নিজে নিজেই, এটাকে বলা হয় অটোফ্যাগি। বা এটা আরেকটা কাজ করে অটোলাইসিস। এই কথাগুলো এখান থেকে মনে রাখলেই চলবে, লাইসোজোম থেকে। তাহলে একটা কোষের জীবাণু ধ্বংস করে, অনেক সময় কোষটাকে ধ্বংস করে ফেলে, তাই একে সুইসাইডাল স্কোয়াড বলা হয় বা আত্মঘাতী থলিকা। লাইসোজোম গেল, এরপরে গোলজি বস্তু আর মানে জিবি মানে গোলজি বস্তু, এখানে ইয়ার মানে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদের গঠন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা জানতে হবে। গোলজি বস্তুতে থাকে সিস্টার্নি, ভেসিকল আর ভ্যাকুওল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনেও থাকে সিস্টার্নি, ভেসিকল আর টিউবিউল। এইটা একটু মনে রাখেন, গোলজি বস্তু আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এটা কনফিউশনের জায়গা। নিচের কোনটি গোলজি বস্তুর অংশ নয় এরকম বললো, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল, টিউবিউল, তখন উত্তর কোনটা হবে? টিউবিউল। আর নিচের কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ নয়, এখানেও দিল সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল, টিউবিউল, তখন কি হবে? ভ্যাকুওল। তাহলে ভ্যাকুওল থাকে গোলজি বস্তুতে, আর টিউবিউল থাকে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর সিস্টার্নি, ভেসিকল দুটাতেই থাকে। এর গঠনে এই ক্ষেত্রটুকু মনে রাখবেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মসৃণ আর একটা কি অমসৃণ। কেন? কারণ রাইবোজোম যুক্ত থাকে, মনে থাকবে, এটাই আসে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ কেন বা কি যুক্ত থাকে? রাইবোজোম। তাহলে এখন আমি যদি বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। কেন বলেন তো? কারণ রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় না, একটু আগে বললাম, রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করা। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে, তাই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজও কি? প্রোটিন তৈরি করা। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও কাজ আছে, কিন্তু এটা আপনাদের লাগবে না, আসবে না। তাহলে গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলা থেকে এই কথাগুলো ভুল করবেন না। এরপরে কোষ গহ্বর আছে না, একটা কোষের ভেতরে যে কোষ গহ্বর আছে এর আবরণটার নাম মনে রাখবেন, টনোপ্লাস্ট। কোষ গহ্বরের আবরণকে কি বলে? টনোপ্লাস্ট। আর এটা কোষের পিএইচ রক্ষা করে, আরো কাজ করে কিন্তু এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কোষের পিএইচ রক্ষা করে কে? কোষ গহ্বর। কোষ গহ্বরের আবরণকে কি বলে? টনোপ্লাস্ট। বুঝছে? এখন আপনাদের যেগুলা এই অধ্যায়ের দ্বিতীয় অংশের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আছে, নিউক্লিয়াসের ভেতরে পড়তে হবে। আমরা তো পড়ছিলাম যে একটা কোষের ভেতরে কি কি আছে, প্রথমে জড় পদার্থ পড়লাম, তারপরে সজীব পদার্থ শুরু করেছি। সজীব পদার্থের আরেকটা নাম প্রোটোপ্লাজম, তাই না? প্রোটোপ্লাজমের কয়টা অংশ? তিনটা। একটা কোষ ঝিল্লি, ওটা সম্পর্কে জানা হয়েছে, সাইটোপ্লাজম সম্পর্কে জানা হলো, এরপরে কি বাকি আছে? নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয়াস পড়তে পড়তে আমরা কিন্তু এই অধ্যায় শেষ করে দিব, ঠিক আছে? এর ভেতরে কি কি আছে সবকিছুই জানতে জানতে, এটা মনে করেন একটা নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের গঠন আপনাদের
আগে থেকেই জানা আছে। বলেন নিউক্লিয়াসের আবরণকে কি বলে? নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। এর ভেতরে যে থকথকে জেলির মতো বস্তু আছে তাকে কি বলে? নিউক্লিওপ্লাজম। কি বলে? তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি, এর ভেতরে থকথকে জেলির মতো নিউক্লিওপ্লাজম। আচ্ছা বলেন তো নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম কেউ বলতে পারবেন? ক্যারিওলিম্ফ। এটা গুরুত্বপূর্ণ, ক্যারিওলিম্ফ। তাহলে ক্যারিওলিম্ফ কেন বলা হয় মনে রাখবেন, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস। তাহলে বলেন ক্যারিওকাইনেসিস কাকে বলে? কাইনেসিস মানে বিভাজন, তাহলে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। বলেন তো প্রো মানে কি? আদি। ক্যারিওটা মানে কি? প্রো ক্যারিওটা মানে কি? আদি কোষ বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। ইউ মানে কি? প্রকৃত। ইউক্যারিওটা মানে কি? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। ক্যারিয়ন যেখানে থাকবে সেখানে নিউক্লিয়াস সম্পর্কিত কথা হবে, ঠিক আছে? তাহলে বলেন নিউক্লিওপ্লাজমকে কি বলে? ক্যারিওলিম্ফ। এরপরে এটার নাম কি? নিউক্লিওলাস। আর এটাকে কি বলে? ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। এখন এই ক্রোমাটিন তন্তু আকারে থাকে, এই ক্রোমাটিন তন্তুর ভেতরে আমরা পড়বো বিস্তারিত। তার আগে বলেন নিউক্লিয়াস থাকে না কোন কোন কোষে? নিউক্লিয়াস থাকে না কোথায়? আমাদের কোন কোষে থাকে না? আরবিসি মনে রাখবেন। আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। প্লেটলেট মানে কি? অনুচক্রিকা, এটাতে থাকে না। তারপর উদ্ভিদের আছে না সিপ কোষ, এখানে থাকে না। আবার আদি কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তাহলে নিউক্লিয়াস থাকে না এসবে, এগুলো একটু মনে রাখেন। লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, সিপ কোষ আর আদি কোষ, এসবে নিউক্লিয়াস থাকে না। একটা কোষের ভেতরে কয়টা নিউক্লিয়াস থাকে? একটা কোষের ভেতরে সাধারণত একটাই নিউক্লিয়াস থাকে, তবে কিছু কিছু কোষের ভেতরে একাধিক নিউক্লিয়াস থাকে, অনেকগুলো নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস যদি কোষের ভেতরে বেশি থাকে, নিউক্লিয়াস যদি অনেক থাকে, অনেক থাকলে তাকে বলা হয় সিনোসাইট। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে কি বলা হয়? সিনোসাইট। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় সিনোসাইট। অনেকগুলা নিউক্লিয়াস থাকলে একটা কোষকে বলা হয় সিনোসাইট। থাকে না কোথায় কোথায়? এগুলোতে। একটা কোষের যতটুকু জায়গা আছে তার কতটুকু জায়গা নিউক্লিয়াস দখল করে জানেন? একটা কোষের 10 থেকে 15% স্থান দখল করে। তাহলে নিউক্লিয়াস কোষের 10 থেকে 15% স্থান দখল করে, এইটা মনে রাখবেন। কোষের 10 থেকে 15% স্থান দখল করে হচ্ছে নিউক্লিয়াস। তবে একটা স্পেশাল টাইপের কোষ আছে, সেটা হচ্ছে এই কোষ। চিনেন এরকম কোষ? এটা কি? শুক্রাণু। এই কোষের যে মাথাটা আছে, পুরো মাথা জুড়েই নিউক্লিয়াস থাকে। মানে শুক্রাণুর 90% নিউক্লিয়াস। তাহলে সাধারণত একটা কোষের 10 থেকে 15% নিউক্লিয়াস থাকে, কিন্তু সেই কোষটা যদি শুক্রাণু হয় তাহলে তার 90% নিউক্লিয়াস। একটা কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? কোষের প্রাণকেন্দ্র বলা হয় কাকে? এগুলো একটু মাথায় রাখেন। কোষের কেন্দ্রিকা বলা হয় কাকে? নিউক্লিয়াসকে। তাহলে বলেন কোন কোষের মাথা মোটা? শুক্রাণুর, কারণ নিউক্লিয়াসটা বেশি জায়গা দখল করে। ঠিক আছে, খুব ব্রেনের, তাই না? এখন দেখেন, তাহলে নিউক্লিয়াস থেকে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন তন্তুগুলোই, এগুলোকে আমরা বলতে পারি কি? ক্রোমোজোম। ক্রোমোজোম সম্পর্কে জানতে হবে। এখন যদি আমি আপনাদেরকে একটা ক্রোমোজোম দেখাই, মনে করেন এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মাঝের অংশটাকে কি বলে? সেন্ট্রোমিয়ার। এটা একটু মনে রাখবেন।
আর দুই পাশের অংশকে বলা হয় বাহু। ঠিক আছে, এই ক্রোমোজোমের মধ্যে যে সুতার মতো অংশ দেখা যায় না, এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিনকে যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে কি দেখতে পাবেন দেখেন। তাহলে ক্রোমোজোমের কোনটাকে জুম করে দেখাবো? এই ক্রোমাটিন তন্তু। এটাকে জুম করে দেখালে আপনারা এরকম কিছু দেখতে পাবেন। ক্রোমোজোমের ভেতরে এইরকম কিছু দেখতে পাবেন। দেখেন কতটুকু জুম করেছি, এই অল্প একটু, তাই না? এতটুকু একটু জুম করে বড় করে দেখাচ্ছি, তো এর ভেতরে আবার এগুলা দেখা যায়। এর মধ্যে লাল যেগুলো সেগুলো কি জানেন? এগুলো হচ্ছে প্রোটিন। এই প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন। তাহলে বলেন ক্রোমোজোমে কোন প্রোটিন থাকে? হিস্টোন, মনে থাকবে। আর এই যে সুতার মতো অংশ, এতটুকুকে যদি আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই, একটু যদি বড় করে দেখাই, তাহলে আপনারা এরকম দেখতে পাবেন। এটা কি? ডিএনএ। তাহলে বলেন ক্রোমোজোমের উপাদান কি? প্রোটিন, হিস্টোন প্রোটিন আর ডিএনএ। কিছু কিছু ক্ষেত্রে সামান্য আরএনএ থাকতে পারে। তাহলে ক্রোমোজোমের মেন উপাদান হচ্ছে দুইটা, একটা প্রোটিন আর একটা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে সেটা দুই টাইপের, একটা রাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তার মানে নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ আর কি আরএনএ। ঠিক আছে, তাহলে ক্রোমোজোমের এই ডিএনএটা হচ্ছে একটা স্থায়ী উপাদান, এটা একটু মাথায় রাখেন। তাহলে ক্রোমোজোমের ভেতরে কি থাকে? প্রোটিন থাকে আর কি থাকে? ডিএনএ। এই দুইটা মনে রাখেন। এখন আমরা ডিএনএ আরএনএ এগুলা সম্পর্কে একটু জানবো, যেগুলো লাগবে। ডিএনএ আরএনএ এগুলো পড়বো আমরা। ডিএনএ আরএনএ দুটাকে বলা হয় একসাথে নিউক্লিক অ্যাসিড। তাহলে বলেন নিউক্লিক অ্যাসিডের উপাদান কয়টা? আসলে নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, তাই বলবেন। একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা কি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কিন্তু নিউক্লিক অ্যাসিডের যখন বলবো উপাদান কয়টা, তখন মনে রাখবেন উপাদান হচ্ছে তিনটা। নিউক্লিক অ্যাসিডের উপাদান তিনটা। এখন নিউক্লিক অ্যাসিডের তিনটা উপাদান কি, আর এই উপাদানগুলো দিয়ে কিভাবে ডিএনএ তৈরি হয়, কিভাবে আরএনএ তৈরি হয়, এগুলো দেখবো। হ্যাঁ, একটু বুঝতে হবে, এগুলো মনেও রাখতে হবে। নিউক্লিক অ্যাসিডের উপাদান তিনটা, একটা হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার। এখন আপনারা এই যে লিখেছি না পেন্টোজ সুগার, এর মানে কি বাংলায়? পেন্টোজ শর্করা বা 5 কার্বন যুক্ত শর্করা। আপনাদের এগুলো অবশ্যই জানতে হবে। মোনো বা ইউনি মানে কি? এক। বলেন তো ডাই বাই, বিস মানে কি? 2। ট্রাই মানে কি? টেট্রা মানে 4, পেন্টা মানে 5। এগুলা আশা করছি পারবেন। হেক্সা মানে কি? 6। বলেন তো পলি মানে কি? বহু। বায়োলজি পড়তে গেলে কোন শব্দের শেষে যদি ওজ দেখেন, ওজ মানে মনে রাখবেন শর্করা। তাহলে ওজ মানে কি? শর্করা। শর্করা তৈরি হয় কি কি দিয়ে জানেন? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি হয়। এই কার্বনের উপর ভিত্তি করে আবার শর্করার অনেকগুলো প্রকারভেদ আছে। কার্বন যদি 3টা থাকে তাহলে কি মানে 3 বলেন তো? ট্রাই মানে হচ্ছে 3। আর কি মানে শর্করা? তাহলে ট্রায়োজ মানে কি বলেন তো? যে শর্করাতে কার্বন 3টা থাকে তাকে কি বলে? ট্রায়োজ। তাহলে কার্বন 3টা থাকলে ট্রায়োজ। আমি যদি বলি কার্বন 4টা তাহলে কি বলবো? টেট্রা মানে 4, যে টেট্রোজ। কার্বন যদি 5টা থাকে তাহলে কি বলবো? পেন্টোজ। তাহলে পেন্টা মানে কি? 5, আর ওজ মানে কি? শর্করা। তার মানে পেন্টোজ শর্করা মানে 5 কার্বন যুক্ত কি বলেন তো? শর্করা। মনে থাকবে? ওকে। তাহলে পেন্টোজ শর্করা 5 কার্বন যুক্ত শর্করা। এখানে আমাদের দুইটা থাকে, একটা হচ্ছে রাইবোজ আর একটা ডিঅক্সিরাইবোজ। রাইবোজের সংকেত কি জানেন? C5H10O5। তাহলে বলেন তো ডিঅক্সিরাইবোজের সংকেত কি হবে? আপনাদের এই ওয়ার্ড মিনিং গুলো জানলে দেখবেন কিছু কিছু এমসিকিউ এমনি এমনি পারবেন। বায়োলজি পড়তে গেলে মনে রাখবেন ডি মানে হচ্ছে ডিলেট। ডিলেট মানে কি? বের করে দেওয়া, মুছে ফেলা। বলেন তো রাইবোজ থেকে যদি আমি ডি মানে কি ডিলেট করে দিই, কাকে ডিলেট করে দেব? অক্সিজেনকে যদি ডিলেট করি
তাহলে ডিঅক্সি মানে অক্সিজেনকে ডিলিট করলাম কার থেকে, রাইবোজ থেকে, তখন তাকে কি বলবো, ডিঅক্সি রাইবোজ। একটা অক্সিজেনকে ডিলিট করা হবে, তখন এর নাম হবে C5H10O4। তাহলে সংকেত কিভাবে আসছে বোঝা গেল। তাহলে রাইবোজের সংকেত C5H10O5, আর ডিঅক্সি মানে একটা অক্সিজেনকে ডিলিট করার পরে রাইবোজ থেকে তার নাম হলো এটা, এইটাই সংকেত। পেন্টোজ শর্করা 2 নম্বরে মনে রাখবেন নাইট্রোজেন বেজ। নাইট্রোজেন বেজ আবার দুই টাইপের, একটা হচ্ছে পিউরিন আর একটা পাইরিমিডিন। পিউরিন দুইটা, অ্যাডিনিন আর গুয়ানিন। পাইরিমিডিন তিনটা, সাইটোসিন, থাইমিন আর কি, ইউরাসিল। আর 3 নম্বরে থাকে পিআই মানে কি, ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট। তাহলে বলেন একটা নিউক্লিক অ্যাসিড তৈরি করতে গেলে মূল উপাদান কয়টা লাগবে, 3টা। পেন্টোজ শর্করা লাগবে, নাইট্রোজেন বেজ লাগবে, আর কি, অজৈব ফসফেট লাগবে। এখন আপনাদের মনে রাখতে হবে যেটা, ডিএনএ তে পেন্টোজ শর্করা হিসেবে রাইবোজ থাকে না ডিঅক্সি রাইবোজ থাকে। দেখেন এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না? তার মানে এখানে থাকবে ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি রাইবোজ শর্করা। এখানে নাইট্রোজেন বেস কয়টা থাকে জানেন ডিএনএ তে? এটা ছোটবেলা থেকে পড়ে আসেন 9-10 থেকে, তাই না? নাইট্রোজেন বেস ডিএনএ তে থাকে 4টা। কয়টা? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। আর পিআই মানে অজৈব ফসফেট। এখানেও যদি 3টে উপাদান বলি, বলেন ওখানে যদি ডিঅক্সি রাইবোজ থাকে, আরএনএ তে কি থাকবে, রাইবোজ শর্করা। তারপরে নাইট্রোজেন বেস কয়টা থাকবে, 4টাই থাকবে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর কি থাকবে, ইউরাসিল। আর 3 নম্বরে কি থাকবে, অজৈব ফসফেট। তার মানে ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, এর উপাদান যা, আরএনএ একটা নিউক্লিক অ্যাসিড, তার উপাদানও তাই, শুধু কিছু কিছু ক্ষেত্রে কি আছে, পার্থক্য আছে। এখন আপনাদের পরীক্ষায় কি আসবে, এমসিকিউ তে কি আসবে, এমসিকিউ তে বলবে ডিএনএ তে কোন নাইট্রোজেন বেসটা থাকে না, ডিএনএ তে কোনটা থাকে না, ইউরাসিল থাকে না। আর আরএনএ তে কোন নাইট্রোজেন বেস থাকে না, আরএনএ তে থাকে না কোনটা, থাইমিন থাকে না। এইটাই আসবে এখান থেকে, ঠিক আছে? তাহলে ডিএনএ তে অনুপস্থিত কোনটা, ডিএনএ তে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন সব আছে, নাই কোনটা, ইউরাসিল। আবার আরএনএ তে কোনটা নাই, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল আছে, থাইমিন নাই। বুঝা গেছে? এটা মনে রাখেন। এখন এই নাইট্রোজেন বেস গুলোর আবার নামকরণ আসে মাঝে মাঝে, একটু মনে রাখতে পারেন। অ্যাডিনিন নামকরণ করা হয়েছে অ্যাডিনো থেকে, একটু মনে রাখেন। গুয়ানিন নামকরণ করা হয়েছে, আচ্ছা, থাইমিন নামকরণ করা হয়েছে থাইমাস থেকে, থাইমাস গ্রন্থিতে এটা আবিষ্কার হয়েছিল। অ্যাডিনো, থাইমাস গ্রন্থিতে এটা আর এটা দুটাই আবিষ্কার হয়েছে। দেখেন একটু মনে রাখেন, মানুষের বাচ্চাদের থাইমাস গ্রন্থি থাকে না, এই গলার গ্রীবা অঞ্চলে থাকে। এই থাইমাস গ্রন্থি থেকে অ্যাডিনিন আর থাইমিন দুটাই আবিষ্কার হয়েছে প্রথম, থাইমাস গ্রন্থি থেকে। এর জন্য থাইমাস থেকে থাইমিন, আর গ্রন্থির আর একটা নাম হচ্ছে অ্যাডিনো। তার মানে অ্যাডিনো মানে কি, গ্রন্থি। এই গ্রন্থি থেকে বা অ্যাডিনো থেকে কি আসে, অ্যাডিনিন। সাইটোসিন আসে কি থেকে জানেন, সাইটো থেকে। আর গুয়ানিন আসে কি থেকে, গুয়ানিন আসে গু থেকে, গুয়ানো থেকে। এই গুয়ানো মানে কি জানেন, গুয়ানো মানে হচ্ছে বাদুর বা সিবার্ড, সিবার্ডের পরন্ত মল। এ মল মানে কি, শপিং মল, এ মল মানে কি, ওই যে যেটা বললাম এটাই, ঠিক আছে? তাহলে গুয়ানিন আসছে গুয়ানো থেকে, ঠিক আছে? ওকে, তাহলে এগুলা কি থেকে আসছে এগুলা একটু জেনে রাখলে ভালো। এখন দুইটা টার্ম সম্পর্কে আপনাদের একটু জানতে হবে, এগুলা লেখা হয়েছে। আচ্ছা,
আচ্ছা, এবার দেখেন ডিএনএ আরএনএ কিভাবে তৈরি হচ্ছে এটা আপনাদের একটু জানতে হবে। এটার সাথে প্রথমে এটা যুক্ত হয়, এটার সাথে এটা মানে কি পেন্টোজ সুগারের সাথে কি বলেন তো নাইট্রোজেন বেস যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করে তার নাম নিউক্লিওসাইড। কি নাম? তাহলে আমি যদি বলি নিউক্লিওসাইড কাকে বলে? নিউক্লিওসাইডের উপাদান কয়টা? দুইটা। আর নিউক্লিওটাইডের উপাদান কয়টা? নিউক্লিওটাইডের উপাদান তিনটা। এখন দেখেন নিউক্লিওসাইড মানে পেন্টোজ সুগার আর কি যুক্ত হয় নাইট্রোজেন বেস। এই যে পিএস মানে পেন্টোজ সুগার, এনপি মানে কি নাইট্রোজেন বেস। এই দুটা থাকলে তাকে কি বলবো নিউক্লিওসাইড। আর যদি পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, অজৈব ফসফেট তিনটাই থাকে তখন তাকে কি বলবো নিউক্লিওটাইড। তাহলে একটা নিউক্লিওটাইড তৈরি করতে গেলে একটা একটা করে তিনটাই লাগবে, তাই না? একটা লাগবে পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেন বেস আর একটা কি অজৈব ফসফেট। তিনটা দিয়ে কি তৈরি হবে নিউক্লিওটাইড। আপনারা ডিএনএ এর গঠন পড়ার সময় একেবারে ছোটবেলা থেকে 9-10 থেকে পড়ে আসছেন এরকম ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, পেঁচানো সিঁড়ির ধাপের মতো। তারপরে পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। পলিনিউক্লিওটাইড মানে কি? পলি মানে কি এই যে এখানে লিখে দিলাম না, পলি মানে বহু, মানে বহু নিউক্লিওটাইড দিয়ে কি তৈরি হবে ডিএনএ তৈরি হবে। মনে করেন এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এটা যদি একটা নিউক্লিওটাইড হয় এর ভেতরে কয়টা উপাদান আছে? তিনটা আছে। এর ভেতরে পেন্টোজ সুগার আছে, নাইট্রোজেন বেস আছে, আবার কি আছে অজৈব ফসফেট। এটা আরেকটা, এরকম অনেকগুলো। এগুলো এক একটা কি বলেন তো নিউক্লিওটাইড। এই পারে অনেকগুলো কি থাকবে নিউক্লিওটাইড। এই অনেকগুলো নিউক্লিওটাইড আবার একটার সাথে আরেকটা চেন যুক্ত হয়ে একটু পেঁচিয়ে দিলে এরকম এরকম হয়ে যাবে। কি হয়ে যাবে? ডিএনএ হয়ে যাবে। তাহলে ডিএনএ ভাঙলে অনেকগুলো কি পাবো নিউক্লিওটাইড পাবো। একটা নিউক্লিওটাইড ভাঙলে কয়টা উপাদান পাবো? তিনটা উপাদান, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস আর কি অজৈব ফসফেট। বুঝা গেছে? তাহলে এই কথাগুলো মাথায় রাখেন। এখন তো আপনাদেরকে আর ডিএনএ এর চিত্র আঁকাতে হবে না, তাই না? এখন এই মেন কথাগুলো মনে রাখবেন। এখন একটা কোষের ভেতরে বলেন আমাদের পিতামাতা থেকে বৈশিষ্ট্য আমাদের দেহে আসে কিসের মাধ্যমে? আমাদের পিতামাতা থেকে আমাদের দেহে বৈশিষ্ট্য আসে ক্রোমোজোমের মাধ্যমে। ক্রোমোজোমের ভেতরে ডিএনএ থাকে, ডিএনএ এর ভেতরে জিন থাকে। মানে জিনের মাধ্যমে বলতে পারেন, ডিএনএ এর মাধ্যমে বলতে পারেন, কোনো সমস্যা নাই। ক্রোমোজোমের মাধ্যমে বলতে পারেন। এখন বলেন ওই বৈশিষ্ট্যগুলো আমাদের দেহে সবকিছু কি প্রকাশ পায়? কিন্তু অনেক বৈশিষ্ট্য তো প্রকাশ পায়, তাই না? আপনার বাবা মায়ের সব বৈশিষ্ট্য আপনার মধ্যে প্রকাশ পায় না। বলেন তো যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় ওই বৈশিষ্ট্যগুলোকে কি বলে? প্রকট বৈশিষ্ট্য। আর যেগুলা প্রকাশ পায় না সেগুলো কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন বৈশিষ্ট্য কিসের মাধ্যমে প্রকাশ পায় জানেন? ক্রোমোজোম নাকি ডিএনএ নাকি জিন নাকি অন্য কিছু? বৈশিষ্ট্য প্রকাশ পায় প্রোটিনের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রোটিন। তার মানে বাবা মা থেকে দেখেন, ওয়েট, আমাদের চুল কেমন হবে এর জন্য চুলে এক ধরনের প্রোটিন থাকে। কি প্রোটিন? চুলে কেরাটিন থাকে। কেরাটিন এর উপর নির্ভর করবে আপনার চুল এর রং কেমন হবে, চুলের মজবুত হবে নাকি চুল উঠে যাবে, কিছুদিন পরে টাক পড়ে যাবে। ঠিক আছে? মানে তার মানে এই চুল তো বাইরে থেকে দেখা যায়, কার কেমন এটা তো বুঝতে পারেন। তাহলে এটা প্রকাশ করে কে? কেরাটিন। কেরাটিন একটা কি বলেন তো প্রোটিন। ঠিক আছে? দেহের রং কেমন হবে, ফর্সা হবে না কালো হবে, এইটা প্রকাশ করে কে জানেন? মেলানিন। মেলানিনও একটা প্রোটিন। তার মানে এই মেলানিন যাদের কম আছে তারা ফর্সা হয়, আর যাদের বেশি আছে তাদের রং কালো হয়। তাহলে কম থাকা ভালো না বেশি থাকা ভালো? বেশি থাকা ভালো বায়োলজিক্যাল দিক দিয়ে। ঠিক আছে? বেশি থাকলে কি হবে? মেলানিন আমাদের সূর্যের যে অতি বেগুনি রশ্মিগুলো আছে ত্বকে দেখা যাচ্ছে মেলানিন বেশি থাকলে এটা ত্বকের ক্ষতি করতে দিবে না। তাই যাদের মেলানিন বেশি থাকে তাদের ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে, আর যাদের কম থাকে মেলানিন মানে ফর্সা হয় তাদের ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য দেখবেন যারা ফর্সা হয় তারা তারা সাধারণত রোদে যেতে চায় না। ঠিক আছে? ত্বকটাকে একটু সুন্দর রাখতে হয়, কারণ তার ত্বকে একটু কিছু পড়লেই একবারে বোঝা যাবে ভালো। আর যারা একটু কালো তাদের অত এসব নিয়ে মাথা ব্যথা নাই। ঠিক আছে? তো যাই হোক, তাহলে বায়োলজিক্যাল দিক দিয়ে কালো হয় ভালো,
ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখেন, তার মানে আপনি ফর্সা হবেন না কালো হবেন এটা প্রকাশ করছে কি প্রোটিন। আপনার চুল কেমন হবে, আপনার চামড়া কেমন হবে, আপনার দেহের গঠন কেমন হবে, প্রোটিন যদি আপনাদের দেহে ঠিকঠাক থাকে তাহলে দেহ একটু শক্ত মজবুত এরকম হবে, আর প্রোটিনের ঘাটতি দেখা দিলেই দেখা যাবে শেষ, এরকম টাইপের অবস্থা হবে। তার মানে প্রোটিন আপনার বৈশিষ্ট্য প্রকাশ করে। বলেন, আমাদের মনের ভাব প্রকাশ করি কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। আর দেহের ভাব প্রকাশ করি কার মাধ্যমে? তাই প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। কি বলা হয়? এখন লিখেন না, লিখেন না, ওয়েট, একটু পরে লিখবেন এটা, ঠিক আছে? তার মানে এখন আমাদের পিতামাতার কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো আমাদের দেহে আসলো, সেগুলো আসলো ধরেন ডিএনএ এর মাধ্যমে, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আমাদের দেহে প্রকাশ করতে হলে এই ডিএনএ থেকে কি বানাতে হবে? প্রোটিন বানাতে হবে। এখন ডিএনএ থেকে কিভাবে প্রোটিন বানানো হয় এটা একটু দেখাবো, তাহলে এই অধ্যায় শেষের দিকে চলে যাবে। এটা মনে করেন কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এর ভেতরে এটা কি? অন্য কিছু আর দেখাচ্ছি না, নিউক্লিয়াসের ভেতরেই তো ডিএনএ থাকে, তাই না? এটা হচ্ছে ডিএনএ। এখন এই ডিএনএ থেকে প্রোটিন বানাতে হবে। কি বানাতে হবে? আচ্ছা, প্রোটিনের ফ্যাক্টরি বলা হয় কাকে? একটু আগে বললাম না, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এইটা মনে করেন প্রোটিন ফ্যাক্টরি, এটা হচ্ছে রাইবোজোম। তাহলে প্রোটিন তৈরি করবে কে? কিন্তু প্রোটিন তৈরি করবে কার কথা শুনে? এর জন্য এই ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। তাহলে ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল, মানে এই সব কিছু নিয়ন্ত্রণ করে। মনে করেন আপনার এলাকায় রাস্তাঘাট তৈরি হবে, আর এটা হচ্ছে প্রধানমন্ত্রী। উনি কি নিজে এসে তৈরি করবে, নাকি উনি কিভাবে করতে হবে না হবে বা টাকা পয়সা যা লাগবে সবকিছু দিবে? আর যারা করবে, যে করবে কে এখানে? রাইবোজোম। এখন ডিএনএ, ডিএনএ তো পিতামাতা থেকে খবর নিয়ে এসেছে, তাই না? ওই খবরগুলো কার কাছে পাঠাতে হবে? ওই খবর অনুযায়ী কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। এই ডিএনএ থেকে রাইবোজোমের কাছে খবর নিয়ে যাবে যে, তাকে বলা হয় আরএনএ। তার আগে আমি আপনাদেরকে একটু আরএনএ সম্পর্কে একটু কথা বলি। আরএনএ কয় প্রকার জানেন? আরএনএ 5 প্রকার। একটা হচ্ছে টিআরএনএ, একটা এমআরএনএ, একটা আরআরএনএ, একটা জিআরএনএ, আর একটা এমআইআরএনএ, মানে মাইনর আরএনএ। এই 5 প্রকার আরএনএ, এর মধ্যে এটা সবচেয়ে বেশি, এটা সবচেয়ে বেশি থাকে। টি তে হচ্ছে ট্রান্সফার আরএনএ, এম এ হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার মানে কি? বার্তাবাহক, মেসেজ যে বহন করে তাকেই তো মেসেঞ্জার বলে। আপনারা তো সবাই মেসেঞ্জার চিনেন, তাই না? ওকে, তাহলে দেখেন, এই ডিএনএ এর বার্তাগুলো বহন করে নিয়ে যেতে হবে কোথায়? রাইবোজোমের কাছে। তো নিয়ে যাবে কোন আরএনএ? ডিএনএ থেকে একটা আরএনএ তৈরি হবে, এই আরএনএ কে বলা হয় এমআরএনএ। বুঝছেন? তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে জানেন? ডিএনএ এর যে তথ্যগুলো আছে সবগুলো ট্রান্সফার করে নেবে এমআরএনএ, এর জন্য একে বলা হয় ট্রান্সক্রিপশন। মানে স্ক্রিপ্ট গুলো, মানে তথ্যগুলো ট্রান্সফার করার প্রক্রিয়াকে কি বলে? ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? ট্রান্সক্রিপশন। এই এমআরএনএ এবার কোথায় যাবে? রাইবোজোমে যাবে। যাওয়ার পরে রাইবোজোমে এখানে কি তৈরি করবে? তাহলে বলেন, এই এমআরএনএ থেকে এই প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে জানেন? ট্রান্সলেশন। আসলে এর নাম ট্রান্সলেশন কেন হলো জানেন? ডিএনএ থেকে যে খবরগুলো এমআরএনএ নিল সেটা সচরাচর পড়া যায় না, মানে বৈশিষ্ট্যগুলো তো এর কাছে আসলো, এটা দেহে প্রকাশ পায় না। প্রকাশ পায় কি তৈরি হওয়ার পরে? প্রোটিন তৈরি হওয়ার পর। এখন মনে করেন আমি এখানে এটা লিখলাম, দেখতে পাচ্ছেন সবাই? বলেন এখানে কি লেখা আছে, চিনতে পারছেন? জাপানিজ ভাষায় লেখা আছে। জাপানিজ ভাষায় কোর্স করা আছে কারো? তার মানে আপনারা এটা বুঝতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এখানে আসলে যদি আমি যদি আপনাদেরকে ট্রান্সলেশন করে দিই, ইংরেজি একটা বাক্য লেখা আছে, বুঝতে পারছেন না, বাংলা করে দিলে তো বুঝতে পারেন। তো এইটা মনে করেন একটু ট্রান্সলেশন করলাম, দিয়ে লেখা আছে, এখানে দেখা যাচ্ছে যে পপুলার শিক্ষা পরিবার। হ্যাঁ, পপুলার শিক্ষা পরিবার। আসলে এটা জাপানিজ ভাষায় এরকম হয়, ঠিক আছে? চিংপং হং টাইপের, হ্যাঁ, এরকম। এখন দেখেন, এইটা আমি জানি কিন্তু আপনারা জানতেন না।
আপনাদেরকে ট্রান্সলেশন করে দিলাম, তখন আপনারা জানতে পারলেন। এই এমআরএনএ এর ভেতরে যে খবরগুলা থাকে এটাও কেউ বুঝতে পারে না, কিন্তু এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয় তখন আপনারা বলবেন ও এটা এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই প্রোটিনটাই তাহলে কি বলছে, মনের ভাবটা প্রকাশ করে দিচ্ছে। ঠিক আছে, এর জন্য এই প্রোটিনকে কি বলা হয়, জীবনের ভাষা বলা হয়, বা একে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। আচ্ছা, এখানে যা বলেছিলাম এটা আমিও জানি না কি, হ্যাঁ এমআরএনএ তে কি থাকে ওটাও আমি জানি না, কিন্তু প্রোটিন তৈরির পরে জানতে পারি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, দেখেন আপনাদেরকে বোকা বানানো কত সহজ। আপনি যে জিনিসটা জানেন না এই জিনিসটা আমি আপনাকে যেভাবেই বলবো আপনি সেভাবে অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, কোরিয়ান ভাষা। আচ্ছা যাই হোক, এখন দেখো তাহলে এই প্রোটিনকে কি বলা হয়, জীবনের ভাষা বলা হয়। একটু ভালোভাবে মনে রাখবে কেন একে জীবনের ভাষা বলছে, কারণ জীবনের যত বৈশিষ্ট্য প্রকাশ করছে কে, প্রোটিন। আচ্ছা, তাহলে ট্রান্সলেশন হলো, এই ট্রান্সলেশনের জন্য বলেন কি থেকে ট্রান্সলেশন হলো, এমআরএনএ থেকে না? এমআরএনএ তে আবার জেনেটিক কোড থাকে। কি থাকে, জেনেটিক কোড থাকে। জেনেটিক কোড টোটাল কয়টা, 64টা। এই 64টা কোডের মধ্যে মনে রাখবেন স্টপ কোডন, স্টপ কোডন কয়টা আছে, 3টা, উগা, ওয়াগ আর ওয়া। ঠিক আছে, ইউজিএ, ইউএজি, ইউএএ, এই 3টা কোডনকে কি বলা হয়? কারণ কি জানেন, এই 3টা কোডন, এই কথা বলো না, স্টপ, বাসায় গিয়ে উচ্চারণ করে ওগুলা। এই 3টা কোডন প্রোটিন তৈরি বন্ধ করে, মানে ট্রান্সলেশন প্রক্রিয়াটা সমাপ্তি ঘটায়। আর শুরু করে কে জানেন, স্টার্ট কোডন। স্টার্ট কোডনের নাম হচ্ছে এইউজি, এটা একটু মাথায় রাখেন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে, না, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে। আর আমি যদি বলি ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হবে, এই প্রক্রিয়াকে কি বলে, এইটাকে বলা হয় রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন। এগুলো একটু মনে রাখেন। কি হয়েছে, কথা বলো না। প্রথম অধ্যায় থেকে আমি যেগুলো এখান পর্যন্ত পড়াইছি খাতায় লেখা আছে, এগুলো একটু ভালো মতো রিভিশন করবেন, সাথে ওই যে শীটের যেগুলো আছে এগুলা রিভিশন করবেন। এখন দ্বিতীয় অধ্যায় ছোট্ট অধ্যায়, অল্প কিছু এখান থেকে পড়বো একটু। এগুলা লেখা হয়েছে সবার? আপনারা ইন্টারমিডিয়েটে যে বইগুলা পড়েছেন সায়েন্সের, আপনাদের এখন পড়েননি না? আপনাদের যেগুলো গুরুত্ব দিতে হবে বেশি বেশি, সেগুলো হচ্ছে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি পড়াশোনা করবেন। আপনার জীববিজ্ঞান পড়তে ভালো লাগে দেখেই সারাদিন শুধু জীববিজ্ঞানই পড়ছেন। আমি নার্স হবো, তো নার্সে তো মেডিকেলের সব জিনিসপত্র, মানে আমি জীববিজ্ঞান পড়বো, এরকম চিন্তা ভাবনা এখন করবেন না। এই স্টপ, আপনাদের এখন যেভাবে পড়তে হবে বলেন। আপনাদের বাংলা থেকে কত মার্ক? বাংলা থেকে 20 মার্ক, তারপরে ইংলিশ থেকে 20, জিকে থেকে 20, 60 হলো। এবার বলেন ম্যাথ 10, ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স থেকে 10, কেমিস্ট্রি 10, বায়োলজি 10। তার মানে আপনি বাংলায় যা গুরুত্ব দিবেন বায়োলজিতে তার অর্ধেক গুরুত্ব দিবেন। ঠিক আছে, ইংলিশ, জিকে এই 3টা সাবজেক্ট যারা ভালো করবে তারাই চান্স পাবে। ঠিক আছে, আর সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আপনাদের এগুলোতেই ঘাটতি বেশি। আপনি ওই যেই টাইপের ম্যাথ আসে, ম্যাথ তো আপনার ওই ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথের ওই সব ম্যাথ বেশি দিবে না, আপনার ওই 9-10 এর যে ম্যাথ গুলো আছে এগুলো একটু ভালো মতো করতে হবে। আর ওগুলো আপনারা অনেকেই পারেন, সাথে ফিজিক্স কেমিস্ট্রির যেই সব সূত্র বা যেই সবগুলা মাত্রা টাত্রা গুলা দিবে এগুলা দেখবেন যে আপনারা অটোমেটিক পারবেন, কারণ আপনারা ইন্টারমিডিয়েটে যেই লেভেলের পড়াশোনা করেছেন, মানে পড়াশোনা অনেকেই করেননি তারপরেও মানে
আপনাদের নার্সিং এ যে টাইপের কোশ্চেন হয় সেই অনুযায়ী আপনারা পারবেন, বায়োলজিও পারবেন সবকিছু, ঠিক আছে? যেভাবে পড়াচ্ছে এগুলো একটু পড়বেন, কিন্তু আপনারা অবশ্যই এই তিনটা সাবজেক্টে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, ঠিক আছে? ওকে, এখন দেখেন, আচ্ছা দ্বিতীয় অধ্যায়ে যাই। আচ্ছা বলেন, আমাদের মূত্রথলিতে কতটুকু মূত্র জমা হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে? না, মূত্রথলিতে মূত্রথলিতে যদি 280 থেকে 320 ml মূত্র জমা হয় তখন মূত্রত্যাগের ইচ্ছা জাগে। 1200 কেন? মূত্রথলি কি অত বড়? আর যদি 750 ml মূত্র জমা হয়, এখন দেখেন আমাদের মূত্রথলিতে মূত্র জমা যদি 280 থেকে 320 ml হয় তখন আমাদের মূত্রত্যাগের প্রাথমিকভাবে ইচ্ছা জাগে, কিন্তু এই ইচ্ছাটা আমরা দমিয়ে রাখতে পারি। কিন্তু আমাদের প্রতি 1 মিনিটে 1 ml করে মূত্র তৈরি হয়, তার মানে এই মূত্রটা প্রতি মিনিটে 1 ml করে কি হবে? বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যদি কখনো 750 ml হয়ে যায় তখন আর আপনারা চাপিয়ে রাখতে পারবেন না, ঠিক আছে? তখন কি করতে হবে? 750 ml হয়ে গেলে তখন অটো হয়ে যাবে। মানে একটা তো স্থিতিস্থাপক সীমা আছে। একটা বেলুনে মনে করেন ফু দিচ্ছেন, ওটা ফুলছে, ফুলতে 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 ফেটে যাবে না একটা সময়? এরকমই মূত্রথলিও ফুলতে 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 একটা সময় ফাটবে না, কিন্তু অটো হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এর জন্য যারা দেখা যাচ্ছে যে সকালে একবার ত্যাগ করেছেন আর এখন আপনার 750-এর আশেপাশে চলে আসছে, আপনারা চাইলে যেতে পারেন মাঝে মাঝে, ঠিক আছে? ওকে, মানে এখানে লোক লজ্জার ভয় নাই, ঠিক আছে? এখন কারো ইচ্ছা হলেও দেখা যাচ্ছে যে আর যাবেন না, এরকম নাকি? কোষ বিভাজন, ওগুলো ভবিষ্যতে পড়বো এইসব সম্পর্কে, আরো প্রাণী বিজ্ঞান যখন পড়বো, মানব দেহ সম্পর্কে যখন পড়বো, তখন আরো অনেক কিছু বিস্তারিত পড়তে হবে। আচ্ছা দেখেন, কোষ বিভাজন খুব অল্প ভাবে অল্প সময়ে শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ শুধু কথাগুলো বলবো, খুব একটা মজা পাবেন না, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলা পাবেন, ঠিক আছে? যদি অল্প ছোট্ট একটা টপিক অনেকক্ষণ ধরে পড়ানো যায় তাহলে অনেক বিস্তারিত শেখা যায়, কিন্তু আপনাদের অত সময় নাই, আপনাদের এখন পড়তে হবে, চান্স পেতে হবে। তারপরে দেখেন, কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। এখান থেকে যা যা লাগবে শুধু আমি একটু লিখে দিচ্ছি। আপনাদের শীটে কি কি আছে আমি দেখেছি, মোটামুটি সবকিছুই সামারি করে দেওয়া আছে, ওগুলাই পড়বেন। তারপরেও এগুলাও একটু লিখেন, লিখলে মুখস্থ হয়ে যাবে। 1 নম্বরে অ্যামাইটোসিস, মাইটোসিস, আর 3 নম্বরে মায়োসিস, মিওসিস, একই জিনিস। এখান থেকে কিছু বিজ্ঞানীর নাম আছে, এগুলো আপনাদের শীটে দেওয়া আছে, ওখান থেকে পড়বেন কে কি আবিষ্কার করেছে না করেছে। অ্যামাইটোসিসের আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ বা ডাইরেক্ট সেল ডিভিশন। মাইটোসিসকে বলা হয় পরোক্ষ বা সমীকরণিক বিভাজন, বা একে বলা হয় ইকুয়েশনাল বিভাজন। আর মায়োসিসকে বলা হয় হ্রাসমূলক, হ্রাসমূলক বা রিডাকশনাল বিভাজন। এই অপর নামগুলো জানতে হবে, কোনটা হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক কেন বলেন তো? এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাই, আর সমীকরণিক মানে সমান থাকে, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে আরেকটা জিনিস আপনাদের একটু জানলে ভালো। বলেন, মানব দেহে ক্রোমোজোম কয়টা? মানব দেহে ক্রোমোজোম হচ্ছে 46টা। বলেন, মানব দেহের এই ক্রোমোজোমকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। বলেন, সেক্স ক্রোমোজোম কয়টা? 2টা। আর অটোজোম কয়টা? তাহলে মানুষের দেহকোষে বা মানব দেহের দেহকোষে অটোজোম কয়টা থাকে? 44। আর সেক্স ক্রোমোজোম 2টা থাকে, এটা একটু মনে রাখবেন। মানব দেহের ক্রোমোজোম 46টা হলেও মানুষের জনন কোষে ক্রোমোজোম কয়টা থাকে জানেন? জনন কোষ হ্যাপ্লয়েড না, দেহকোষ ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে হচ্ছে 46, তাহলে জনন কোষ কেমন? জনন কোষ হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? 2 দিয়ে ভাগ করে দেন, দিয়ে কয়টা হবে? 23টা। তাহলে আমি যদি বলি আমাদের দেহকোষে ক্রোমোজোম কয়টা থাকে? 46টা। কিন্তু জনন কোষে কয়টা থাকে? জনন কোষ মানে শুক্রাণু, ডিম্বাণু, এসবে কয়টা থাকে? 23টা। তাহলে বলেন, যদি বলি দেহকোষে অটোজোম কয়টা থাকে, তাহলে বলেন জনন কোষে অটোজোম কয়টা থাকে? অটোজোম 22টা থাকে। আর জনন কোষে সেক্স ক্রোমোজোম কয়টা থাকে?
ওইটারও অর্ধেক, দুইটা ছিল, কয়টা থাকবে? একটা। ঠিক আছে, সেক্স ক্রোমোজোম দুইটার মধ্যে যদি দুটাই এক্স হয় তাহলে কি হবে? আর একটা এক্স আর একটা ওয়াই হলে ছেলে। এগুলো একটু জেনে রাখেন। আচ্ছা, যাই হোক, তাহলে অ্যামাইটোসিস মানে প্রত্যক্ষ বিভাজন, এটা নিম্ন শ্রেণীর জীবে ঘটে। আর মাইটোসিস মিওসিস এক জায়গায় কোথায় ঘটবে? উন্নত জীবে। এখন মাইটোসিস আর মিওসিস সম্পর্কে আমরা কিছু কথা জানবো। এগুলো লিখেছেন? ওকে, মুছে দিলাম। মাইটোসিস মিওসিস থেকে একটু পার্থক্য আকারে জানলে সহজে মনে থাকবে। মাইটোসিস মায়োসিস। মাইটোসিসে মনে রাখবেন একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হয়, আর মিওসিসে একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়। খুবই গুরুত্বপূর্ণ। মিওসিস বিভাজনে একটি কোষ থেকে চারটা, মাইটোসিসে একটি থেকে দুইটা। মাইটোসিসকে সমীকরণিক, মিওসিসকে হ্রাসমূলক, এটা তো আমরা জানি আগে থেকেই। মনে রাখবেন একটা কোষ বিভাজিত হলে কোষের নিউক্লিয়াস বিভাজিত হয় না। মাইটোসিসের নিউক্লিয়াস একবার, ক্রোমোজোমও একবার বিভাজিত হয়, কিন্তু মিওসিসে নিউক্লিয়াস দুইবার, কিন্তু ক্রোমোজোম কয়বার হয়? একবার। এটা একটু মনে রাখেন। মাইটোসিসে নিউক্লিয়াস দুইবার, নিউক্লিয়াস আর ক্রোমোজোম উভয় একবার মাইটোসিসে। আর মিওসিসে নিউক্লিয়াস দুইবার আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়। মাইটোসিস ঘটে কোথায়? দেহ কোষে ঘটে, খুবই গুরুত্বপূর্ণ। আর মায়োসিস কোথায় ঘটে জানেন? মায়োসিস ঘটবে উন্নত জীবে, জনন মাতৃকোষে। আর নিম্ন শ্রেণীর জীবে, খুবই গুরুত্বপূর্ণ, জাইগোটে ঘটে। উন্নত জীবে জনন মাতৃকোষে, আর নিম্ন শ্রেণীর জীবে জাইগোটে। মাইটোসিস দেহের বৃদ্ধি ঘটায়। মাইটোসিসের গুরুত্ব পড়েছেন না 9-10-এ? গুরুত্বগুলো একটু ভালো মতো পড়বেন। ওই যে দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, তারপরে কি ক্রোমোজোমের সমতা রক্ষা করা, দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, পুনরুৎপাদন। টিউমার ক্যান্সার সৃষ্টি হয় কোন বিভাজনের মাধ্যমে? অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে। তাহলে মাইটোসিসের কারণে কি অসুখ হতে পারে? অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে টিউমার ক্যান্সার হতে পারে। টিউমার ক্যান্সার, এটা একটু মনে রাখবেন। এই দুইটা অসুখ মাইটোসিসের সাথে জড়িত। মাইটোসিসের কি পড়বেন বলেন তো? গুরুত্ব পড়বেন। বই আছে না সবার, ইন্টারমিডিয়েটের বায়োলজি বই, ওখান থেকে মাইটোসিসের গুরুত্ব, মায়োসিসের গুরুত্ব পড়বেন। শীটেও দেওয়া আছে সম্ভবত। তাহলে শীট বই, এখান থেকে গুরুত্ব বেশি বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে। মাইটোসিসের কয়টা ধাপ জানেন? মাইটোসিস ঘটতে হলে একটা কোষের জীবন চক্র সম্পর্কে জানতে হয়। এটাকে বলা হয় কোষ চক্র। কি বলা হয়? কোষ চক্রের কয়টা ফেজ জানেন? দুইটা, একটা এম ফেজ আর একটা কি ইন্টারফেজ। মানে একটা এম মানে হচ্ছে মাইটোসিস এখানে। ঠিক আছে। একটা কোষের সারা জীবন চক্র তাহলে কিভাবে ঘুরছে দেখেন। একটা কোষ এর জীবনের 5 থেকে 10% সময় ব্যয় হয় এম ফেজে, আর তার 90 থেকে 95% সময় ব্যয় হয় কোন ফেজে? ইন্টারফেজ। মানে এম ফেজে বিভাজন হবে, এই বিভাজনের জন্য প্রস্তুতি নেয় কোন ফেজে? ইন্টারফেজ। মনে করেন আপনি বিয়ে করবেন 2-3 দিনের মধ্যে, ঠিক আছে, কিন্তু সারা জীবন প্রস্তুতি নিচ্ছেন, ছোটবেলা থেকে পড়াশোনা শুরু করলেন, এই চাকরি বাকরি হ্যান ত্যান এগুলো কিছু করার পরে বিয়ে কিন্তু 2-3 দিনেই পার হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এর জন্য বিভাজন মানে প্রস্তুতি নিতে কতদিন লাগে? সারা জীবন, এই 18, 20, 22, 25, 30, 35, 40 বছর লাগতে পারে। ঠিক আছে। তাহলে এই ইন্টারফেজ হচ্ছে এটা। এখন এই ইন্টারফেজের আবার 3টা দশা আছে, G1 দশা, S দশা, আর কি G2 দশা। এগুলোর সময়গুলা গুরুত্বপূর্ণ। এখানে লাগে 30 থেকে 40% সময়, এখানে লাগে 30 থেকে 50% সময়, আর এখানে লাগে 10 থেকে 20% সময়। একটা কথা মনে রাখবেন, এস দশায় ডিএনএ তৈরি হয়।
ডিএনএ অনুলিপন হয়। এই G1 দশায় যেটা হয়, সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। এই সাইক্লিন প্রোটিন নির্ধারণ করে এই কোষটা পরবর্তীতে বিভাজিত হবে কি না হবে, এটা নিয়ন্ত্রণ করে। যখন সিদ্ধান্ত নিল হ্যাঁ কোষ পরবর্তীতে বিভাজিত হবে, তখন এখানে এস দশায় কি তৈরি হবে, ডিএনএ অনুলিপন। তারপরে যখন এই বিভাজনের কাছাকাছি চলে যাবে তখন কিছু জিনিস তৈরি হবে, এটিপি তৈরি হবে। এটিপি মানে কি, শক্তি দরকার আছে না কোষ বিভাজিত হতে হলে, এটিপি দরকার। তারপরে এমপিএফ দরকার। এমপিএফ মানে কি জানেন? এটিপি তৈরি হবে আর এমপিএফ এর প্রয়োজন পড়বে। আপনাদেরও এমপিএফ এর প্রয়োজন পড়বে বিয়ের আগে, মানে বিভাজনের আগে। এদের কোষের ক্ষেত্রে বিভাজনের আগে, আর আপনাদের ক্ষেত্রে কিসের আগে, বিয়ের আগে। এমপিএফ কি জিনিস একটু বলি। মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে যখন আপনারা বিয়ে করতে যাবেন, বিয়ের কয়েকদিন আগে বা বিয়ের আগ মুহূর্তে আপনাদেরকে কেউ কেউ কিছু পরামর্শ দিবে। মেয়েদের ক্ষেত্রে পরামর্শ দেয় দাদি নানি বা দেখা যাচ্ছে বান্ধবী, বিবাহিত বান্ধবী। আর ছেলেদের ক্ষেত্রে পরামর্শ দেয় কে, কোনো দুলো ভাই বা বিবাহিত বন্ধুয়েরা কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করে বা কোন স্টেপে আগাতে হবে এগুলো শেয়ার করবে, ঠিক আছে। এখন মানে ওরা ভাবে যে আপনারা একেবারে ইম্যাচিউর, আপনারা কিছুই বুঝেন না। ওরা আপনাদের ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কি হিসেবে? মানে আপনারা ইম্যাচিউর, আপনাদেরকে কি করে তুলবে, ম্যাচিউর করে তুলবে। তাই ওদেরকে বলা হয় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ঠিক আছে। ওগুলা দরকার যে ওই কোষটাকে একবারে একটু ম্যাচিউর করে তুলবে, যে কিভাবে বিভাজিত হতে হবে, ঠিক আছে। তাহলে কিভাবে কোষটা বিভাজিত হবে বা কোন কোন স্টেপে আগাতে হবে, এর জন্য আগে থেকেই ম্যাচিউর করে তুলবে কে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আর বিয়ের আগে আপনাদেরও কিছু শক্তির দরকার আছে না, এটিপি দেহে তৈরি হতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন। এরকম ওই কোষটাও যেহেতু বিভাজিত হবে, এখানে কিছু শক্তি খরচ হবে, এর জন্য ওখানে কি তৈরি হবে, আগেই এটিপি তৈরি হবে। এই কথাগুলো মনে রাখবেন। এই এম ফেজ মানে মাইটোসিস ফেজ, এর প্রধান ধাপ হচ্ছে দুইটা। বলেন মাইটোসিসের প্রধান ধাপ কয়টা, দুইটা, একটা ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কার বিভাজন, নিউক্লিয়াসের। আর সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজমের। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজনের আবার কয়টা পর্যায়, পাঁচটা পর্যায়। একটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর বৈশিষ্ট্যগুলো একটু পড়বেন, শীটে দেওয়া আছে কোন ফেজে কি কি হয়, ঠিক আছে। ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা ও খাটো হয় কোন ফেজে, ক্রোমোজোমে পানি বিয়োজন ঘটে কোন ফেজে, ক্রোমোজোম গুলো বলেন তো, অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম গুলো দেখতে কোন অক্ষরের মতো হয়, চারটা অক্ষরের নাম বলতে পারবেন? হ্যাঁ, অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম গুলো VLJI। যদি ভুলে যান তখন বলবেন ভুলে যাই, ঠিক আছে। তাহলে অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম গুলো কিসের মতো দেখায়, ভুলে যাই, ভুলে যাই, ঠিক আছে। তাহলে অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম গুলো ইংরেজি চারটা অক্ষরের মতো দেখায়, VLJI। ওকে, এগুলো একটু পড়বেন। আর মাইটোসিস গেল। মিওসিস থেকে, মিওসিসের প্রধান ধাপ কয়টা জানেন, দুইটা। একটা হচ্ছে মিওসিস 1 আর একটা কি, মিওসিস 2। মিওসিস 1 এর আবার চারটা ধাপ, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এগুলা সেটা আছে বা বইতে আছে, ঠিক আছে। আবার মিওসিস 2 এরও চারটা ধাপ, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। মিওসিস 1 এর কয়টা ধাপ বললাম, চারটা না। প্রোফেজ 1 এর আবার 5টা উপধাপ আছে। এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, এখান থেকে 2-4টা জিনিস একটু লিখে নেন। মিওসিসের দুইটা ধাপ। প্রথমত একটা হচ্ছে মিওসিস 1 আর একটা কি, মিওসিস 2। মিওসিস 2 এর কয়টা ধাপ, চারটা, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। মিওসিস 1 এরও কয়টা ধাপ, চারটা, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এই প্রোফেজ 1 এর আবার কয়টা ধাপ, পাঁচটা। এটা মনে রাখেন, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, তারপরে কি ডায়াকাইনেসিস। এই ধাপের ভেতরে কি ঘটে এগুলো একটু মনে রাখবেন। এখান থেকে দুইটা কথা এখানে মনে রাখবেন, ক্রোমোজোম গুলোর পোলারাইজড বিন্যাস ঘটে। পোলারাইজড বিন্যাসটা কি জিনিস এটা আপনাদের খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা যে লেপ্টোটিনে ঘটে এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এমসিকিউ এর জন্য এটাই মনে রাখবেন। আর এখানে ক্রোমোজোম গুলো দেখতে কিসের মতো লাগে জানেন, ক্রোমোজোমের গঠনকে বলা হয়
বউ কুয়েত, একে বাংলায় উচ্চারণ করলে বইতে লেখা থাকে বুকে। ক্রোমোজোম গুলোর বিন্যাসকে কি বলা হয়? পোলারাইজড বিন্যাস। আর ক্রোমোজোমের গঠনগুলোকে কি বলা হয়? বুকে। জাইগোটিন থেকে দুইটা জিনিস ঘটে, একটা বাইভ্যালেন্ট, বাই মানে কি বলেন তো? বাই মানে দুইটা ক্রোমোজোম একত্র হয়, এটাকে বলা হয় বাইভ্যালেন্ট। আর একত্রিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস, এটা ঘটে। প্যাকাইটিনে আবার ক্রোমোজোম দুটো একত্রিত হওয়ার পরে ওদের আবার বাচ্চা কাচ্চা উৎপন্ন হয়, মানে প্রতিটি ক্রোমোজোম থেকে দুটা করে ক্রোমাটিড সৃষ্টি হয়। আর ওগুলার মধ্যে জিনের বিনিময় ঘটে। জিনের বিনিময়কে, আচ্ছা এখানে কি কি ঘটে এটা একটু মনে রাখেন। টেট্রাড তৈরি হয়, কায়াজমা তৈরি হয়, আর ক্রসিং ওভার ঘটে। এটা পরীক্ষায় আসে, কি বলেন তো? ক্রসিং ওভার ঘটে কোন ধাপে? প্যাকাইটিন, এইটাই আসবে পরীক্ষায়। আর ডিপ্লোটিনে প্রান্তীয়করণ ঘটে। বাকিগুলা পড়বেন কিন্তু পরীক্ষায় আসবে ক্রসিং ওভার কোন ধাপে ঘটে। আর ডায়াকাইনেসিসে কি ঘটে ওটা মনে রাখবেন, নিউক্লিয়ার ঝিল্লি বিলুপ্ত হয়। এই কথাগুলো একটু মনে রাখবেন। কোষ বিভাজন থেকে অল্প পড়া, ছোট অধ্যায়, বই থেকে একটু পড়বেন। আর শীট থেকে যা থাকবে, শীটে যেগুলো পাবেন একবারে মুখস্থ করে ফেলবেন। তারপরে আপনার তো টাইম থাকবে অনেক, তাই না? আপনাদের এখন কি অন্য আর কোনো পড়াশোনা আছে? আপনারা সবাই তো শুধু নার্সিং এর জন্যই প্রিপারেশন নিচ্ছেন। এখন আপনারা যেটা করবেন, যে যত বেশি পড়াশোনা করবে, আপনাদের এখানে কম্পিটিশন অনেক, ঠিক আছে? সারা দেশে অনেক প্রতিযোগী পরীক্ষা দিবে, এর মধ্যে কয়েকজন চান্স পাবে। কয়জন? কয়টা সিট বলেন বিএসসি? 1200। সারা দেশে 1200 সিট। আর পরীক্ষা দিবে কয়জন? কত জানেন? ধরেন মোটামুটি 40-50 জনে একজন করে চান্স পাবে। হ্যাঁ, এখন এখানে কয়জন আছেন? 65 জন আছেন। যদি ওইভাবে হিসাব করা হয় আনুপাতিক হারে, আপনার 65 জনই ধরেন চান্স পাবেন। কিন্তু তারপরেও যদি আমি পার্সেন্টেজ করি, তাহলে দেখা যাবে যে এখান থেকে 3 জন চান্স পাওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনার একটা হিসাব করলে। তার মানে এখান থেকে যদি 3 জন আপনারা চান্স পান, তাহলে প্রত্যেকটা পরীক্ষায় 1 থেকে 3-এর মধ্যে যারা থাকবেন তারাই তো চান্স পাবেন, তাই না? এমন তো না যে আপনি এখন প্রত্যেকটা পরীক্ষায় আপনার পজিশন দেখা যাচ্ছে 65 জনের মধ্যে আপনার 50তম হচ্ছে, 51তম হচ্ছে। হুট করে আপনি একটা দেখা যাচ্ছে যে এমসিকিউ তো ভাগ্যের ব্যাপার, দেখা যাচ্ছে সবই ঠিক দাগাই ফেললেন, এরকম মাঝে মাঝে মনের মধ্যে ইয়ে হয়, দিয়ে আপনি দেখা যাচ্ছে যে ও সবগুলা ঠিক করে আপনি সারা দেশের মধ্যে ফার্স্ট হয়ে গেলেন। এরকম হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? মানে এইভাবে হবেই না। এর জন্য আপনাদের পড়াশোনা করতে হবে। এখন যদি এরকম হয় যে আপনারা সবাই অনেক ভালো পড়াশোনা করেন, তারপরেও তো একজনকে না একজনকে 65তম বা 64তম হতেই হবে। কিন্তু আপনাদের নাম্বার গুলো যদি 100 মার্কের মধ্যে দেখা যাচ্ছে 90, 95 এরকম করে পেতে থাকেন, তাহলে দেখবেন যে সবাই চান্স পেয়ে যেতে পারেন, ঠিক আছে? এর জন্য নিজের সাথে বারবার কম্পিটিশন করবেন। কোন এমসিকিউটা পারছেন না, কেন পারছেন না, খুব ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। আপনাদের এখন সারাদিন কাজে যে 2-3 ঘন্টা কোচিং এ থাকবেন, বাদ বাকি প্রত্যেকটা সময় আপনাদের শীটে যে কয় পেজ আছে লেকচার 1-এ, শীটের লেকচার 1-এ কতটুকু? 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, 6 পেজ, 7 পেজ, 8 পেজ, 9 পেজ, 10 পেজ, 11 পেজ। 11 পেজ থাকলেও এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেখা যাচ্ছে 5-6 পেজ আছে, ঠিক আছে? আর এতটুকু পড়া আপনারা যদি মনোযোগ দিয়ে পড়েন, 2 ঘন্টা যদি পড়েন, দেখবেন যে সব শেষ হয়ে যাবে, ঠিক আছে? 2 ঘন্টাতে শেষ করবেন, বাকি 2 ঘন্টায় বই পড়বেন, এভাবে পড়ার উপরেই থাকবেন, দেখবেন চান্স পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ 1200 মানে কম হলেও একেবারেই কম না। আপনার টার্গেট থাকা লাগবে, যদি সারা দেশে একটা সিট থাকে তাহলে আমি চান্স পাবো, এইভাবে পড়বেন, তাহলে দেখবেন যে আপনি অনেক ভালো করবেন। আর এটা এর জন্য এই যে সাবজেক্ট গুলো একটু ম্যাপিং করে, যেগুলোতে আপনাদের ঘাটতি বেশি সেগুলো একটু বেশি বেশি পড়বেন, ঠিক আছে? তো ঠিক আছে, এ পর্যন্ত আজকে, আবার দেখা হবে সম্ভবত আগামী সপ্তাহে।